আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ একটা ব্ল্যাক স্ক্রিন। হ্যাঁ, আমি জানি তোমরা টাইটেল দেখে চলে আসছো। এন্ড হচ্ছে আমরা আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে আমাদের ফিজিক্সের মডার্ন ফিজিক্স নামে পরিচিত। মডার্ন ফিজিক্স। ওকে, গ্রেট। তো এখন তোমরা সকলেই জানো যে হচ্ছে আমি দেখো আমার ক্লাসগুলোতে নর্মালি সিমুলেশন থাকে, অ্যানিমেশন থাকে, বাট আমি আজকে একদমই সুন্দর হাতে লিখে ক্লাস নেব এবং আমি তোমাদেরকে এই ক্লাসটার মধ্যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টারটা কভার করে দিব। আর কম কম সময়ও লাগতে পারে। আমাদের টার্গেট থাকবে তোমাদের এইচএসসিটাকে ফোকাস করে, এবং হচ্ছে আমাদের এখানে যতটুকু কনসেপ্ট তোমাদের না জানলেই না ততটুকু আমি ক্লিয়ার করে দিব। আর এই ক্লাসটার বিশেষত্ব হচ্ছে এটা পুরোটাই থিওরিটিক্যাল ক্লাস। থিওরিটিক্যাল। এই ক্লাসটার মধ্যে কোনো ম্যাথ করানো হবে না, বা আমি ম্যাথ করালেও খুব কম পরিমাণ ম্যাথ করাবো। মানে তোমার ধরো অনেকগুলো ম্যাথ এরকম আমি করাতে পারবো না। আমি তোমাদেরকে বোর্ড প্রশ্নগুলো বলে দিব, তুমি তুমি ওগুলো সলভ করে ফেলবে। তবে এটা আমি পুরো থিওরিটিক্যাল ক্লাস নেব, এবং দেখতেই পারতেছো এখানে দেখা যাচ্ছে ওয়ান শট। সুতরাং তোমাদের এখানে আর কোনো বিন্দুমাত্র সন্দেহ থাকার অবকাশ নাই যে এটা আসলে তোমাদের ওয়ান শট থিওরিটিক্যাল ক্লাস, যেখানে তুমি খুব সহজেই এই চ্যাপ্টারটাকে রিভাইজ করে ফেলতে পারবা, অ্যান্ড দেন তুমি ধুপধাপ ম্যাথ করে ফেলতে পারবা। তো এই চ্যাপ্টারটা করার জন্য তোমাকে আগে একটা জিনিস এনশিওর করে আসতে হবে, তুমি চ্যাপ্টারটা একটু হলেও আগে পড়ছো। ঠিক আছে, একটু হলেও আগে পড়ছো। যারা পড়ো নাই কোনো অসুবিধা নাই, তাদের একটু কষ্ট হবে, তবে তোমরাও এই চ্যাপ্টারটা রিলেট করতে পারবা এবং ম্যাথগুলো সলভ করতে পারবা। কিন্তু যারা একটু হলেও চ্যাপ্টারটা আগে পড়ে এসেছো, তারা বা হচ্ছে একটু সিকিউ সলভ গুলো করেছো, ধরো একটা ইয়ার মানে মনে করো তুমি 2024 সাল পর্যন্ত, মানে 2024-এর শুধুমাত্র সিকিউ গুলো দেখছো বা করছো বা ধারণা আছে, তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আর যারা মনে করো তোমরা এখনো টাচ করো নাই, তারাও বুঝতে পারবে, অসুবিধা হবে না। তবে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে গেলে দু একটা বোর্ড প্রশ্ন আগে তোমাকে দেখতে হবে, প্রসিডিউর গুলো কিভাবে করা হচ্ছে ওটা দেখার পর তারপরে তুমি ম্যাথগুলো করতে পারবে। আমি চেষ্টা করব এই থিওরিটিক্যাল ক্লাসটার পরে আরো একটা ক্লাস নেওয়ার, যে ক্লাসটা পুরোটাই হবে তোমার হচ্ছে সিকিউ সলভ ক্লাস। তাহলে কি হবে, থিওরিটিক্যাল ক্লাস প্লাস সিকিউ সলভ ক্লাস দুইটাই তুমি পেয়ে যাচ্ছ, এবং তোমার কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে। এই সিকিউ সলভিং ক্লাসগুলো আমি নিব যখন আমি দেখবো তোমাদের খুব ভালো একটা রেসপন্স হচ্ছে, আর থিওরিটিক্যাল ক্লাসগুলো তোমরা সকলেই করতেছো। তো আমার আগে দেখতে হবে যে থিওরিটিক্যাল ক্লাসগুলো তোমরা কেমন ভাবে নিচ্ছ সেটা। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা যেহেতু এখানে একদম খুব ইন ডিটেলস থিওরি পড়বো না, বা যেগুলো থিওরি আমাদের দরকার নাই ওগুলো আমরা দেখবো না, তাই আমি তোমাকে খুব সংক্ষিপ্ত ভাবে এখানে কয়েকটা কথা আগে বলে দেই। দেখো, আমরা এখানে টাইপ ভিত্তিক ভাবে একটু পড়াশোনাগুলো করব, ঠিক আছে? দেখো, আমরা প্রথমে পড়বো আপেক্ষিকতা, ঠিক আছে? আমরা পড়বো আপেক্ষিকতা। ইংরেজি শব্দ হচ্ছে তোমার রিলেটিভিটি। ওকে, গ্রেট। এখন দেখো, একটু ভালো মতো করে খেয়াল করো। আচ্ছা, আমরা দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে মডার্ন ফিজিক্স, আর আমরা দেখো আমাদের ফিজিক্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার নিউটনিয়ান ফিজিক্স, নিউটনিয়ান ফিজিক্স, আর একটা হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স। ঠিক আছে, তার মানে দেখো আমাদের ফিজিক্সকে আমরা নর্মালি দুটো সেক্টরে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের নিউটনিয়ান ফিজিক্স, আর একটা হচ্ছে কি বলতো আমাদের মডার্ন ফিজিক্স। ঠিক আছে, একটু দাঁড়াও। ঠিক আছে, আমরা তাহলে কি করতে পারি, আমরা ফিজিক্সকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা নিউটনিয়ান ফিজিক্স আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। তো নিউটনিয়ান ফিজিক্সের মধ্যে নিউটনের যে সূত্রগুলো আছে, তোমার নিউটনের যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র তুমি খুব সুন্দর মতো করে অ্যাপ্লাই করতে পারবা। এবং এখানে নর্মালি আমাদেরকে তোমার রিলেটিভিটি বা আপেক্ষিকতা নিয়ে কথাবার্তা বলতে হয় না। এখানে তুমি সবকিছু ওই নিউটনের ফর্মুলাগুলো দিয়ে ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবা। এবং সহজ কথায় বলতে গেলে এইখানে প্রসঙ্গ কাঠামো, তুমি যে প্রসঙ্গ কাঠামোর মধ্যে থাকো সেই প্রসঙ্গ কাঠামোর মধ্যেই তুমি আসলে বস্তুগুলোর পরিমাপগুলো করে থাকো। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, হোপফুলি তোমাদের অনেকেরই জানা আছে। যাদের জানা নাই তারাও টেনশন করিও না, আমি একটু আইডিয়া দিয়েই যাব। আর মডার্ন ফিজিক্সে কি করা হয় জানো, মডার্ন ফিজিক্সে তুমি নিউটনের যে সূত্রগুলো পড়ছো, লাইক ধরো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তারপরে ধরো তুমি পড়ছো এস ইকুয়ালস টু ভিটি, তারপরে তুমি পড়ছো কি বলতো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাগুলো পড়ছো না?
এই ফর্মুলাগুলো পড়ছো না? এই ফর্মুলাগুলো না তুমি হচ্ছে মডার্ন ফিজিক্সে ইউজ করতে পারবা না। মডার্ন ফিজিক্সের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকবে বা তোমার এখানে রিলেটিভিটি জিনিসটা আমরা বেশি কেয়ার করব। বুঝতে পারছো? মডার্ন ফিজিক্সের মধ্যে আমরা রিলেটিভিটির পার্টটাকে বেশি প্রায়োরিটি দিব এবং হচ্ছে আমরা দেখবো যে মডার্ন ফিজিক্সের জিনিসগুলো প্রসঙ্গ কাঠামো ভিত্তিক চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য আরেকটা প্রসঙ্গ কাঠামোর জিনিসগুলো মাপার চেষ্টা করব। তো তখন কিন্তু আর নিউটনিয়ান ফিজিক্স তোমার এখানে খাটবে না। এজন্য এটাকে বলা হয় তোমার মডার্ন ফিজিক্স। বুঝতে পারছো? ওকে, হোপফুলি একটু হালকা পাতলা আইডিয়া দিতে পারছি। চলো আমি একটু তোমার নিউটনিয়ান ফিজিক্সের কয়েকটা বেসিক জিনিস নিয়ে একটু কথাবার্তা বলবো। নিউটনিয়ান ফিজিক্স, ঠিক আছে? নিউটনিয়ান ফিজিক্সের মধ্যে দেখো, আমি যদি তোমাকে প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলি, প্রসঙ্গ কাঠামো যেটাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স হিসেবেও চিনি, ঠিক আছে? ফ্রেম অফ রেফারেন্স। ওকে, দেখো আমরা প্রসঙ্গ কাঠামোকে ফ্রেম অফ রেফারেন্স হিসেবেও চিনি। ধরে নাও আমি মনে করো এখানে একটা গাড়ি আছে, এখানে একটা মনে করো গাড়ি আছে, এই গাড়ির পিছনে মনে করো একটা গাছ আছে, ঠিক আছে? এই গাছ একটা মনে করো একটা বড় গাছ আছে, আর আমি মনে করো এই গাছের এবং গাড়ির আশেপাশে দাঁড়ায় আছে, ঠিক আছে? আশেপাশে দাঁড়ায় আছে, ঠিক আছে? গাড়িটা মনে করো তোমার চলতেছে, এগুলো মনে করো ধোঁয়া, ঠিক আছে? গাড়িটা কি করতেছে, সামনের দিকে গাড়িটা অগ্রসরগামী। হঠাৎ করে গাড়িটা ওখানে মনে করো থামলো। এখন মনে করো তুমি আমাকে ফোন দিলা, তুমি আমাকে কি দিলা, ফোন দিলা। ফোন দিয়ে বললা যে ভাইয়া আপনি কোথায়? আমি বললাম যে এই গাড়িটার রং ধরো হচ্ছে লাল, ঠিক আছে? গাড়িটার রং ধরো হচ্ছে লাল। আমি বললাম যে হচ্ছে আমি তো হচ্ছে তোমার লাল গাড়িটার পিছনে দাঁড়ায় আছি, তুমি লাল গাড়িটার সামনে চলে আসো, তুমি আমাকে দেখতে পাবা। তুমিও যথারীতি কি করলা, তুমিও চলে আসলা। চলে আসার পর দেখতেছো লাল গাড়ি তো তোমার গতিশীল ছিল, তাই না? সে দেখো সে কিছুক্ষণ পর কি করবে, সে চলে যাবে না, সে কিছুক্ষণ পর চলে যাবে না, সে যথারীতি সামনের দিকে চলে গেল। সে যথারীতি কোথায় হইলো বলতো, কি করলো, সামনের দিকে চলে গেল। অর্থাৎ সে আর ওই জায়গাটার মধ্যে নাই, বলো তো তুমি আমাকে খুঁজে পাবা? পাবা না তো, কারণ সেখানে গিয়ে তুমি দেখবা কোনো লাল গাড়িই তো নাই, লাল গাড়ি তো চলে গেছে, কারণ সেটা গতিশীল। আবার আমি যদি তোমাকে ফোন দিয়ে বলতাম যে এইখানে একটা বট গাছ আছে, এখানে কি আছে বলতো, একটা বট গাছ আছে, আমি সেই বট গাছের সামনে দাঁড়ায় আছি। এখন তুমি যদি আসতা, একটু যদি খুঁজতা, তুমি কিন্তু আমাকে পাইতা। কারণটা কি হচ্ছে দেখো, কারণটা হচ্ছে কি, বটগাছটা কি বলতো, বটগাছটা হচ্ছে তোমার স্থির, কিন্তু এই গাড়িটা হচ্ছে তোমার গতিশীল। গাড়িটা কি বলতো, গতিশীল গাড়িটা হচ্ছে তোমার গতিশীল। খুব ভালো কথা। দেখো, স্থির বটগাছ হওয়ার কারণে বা স্থির স্থির হওয়ার কারণে বস্তুটা তুমি খুব সহজেই আমাকে খুঁজে পাচ্ছ, কিন্তু গতিশীল হওয়ার কারণে, এই যে গাড়িটা গতিশীল হওয়ার কারণে তুমি কিন্তু আমাকে খুঁজে পাচ্ছ না। তার মানে দেখো, প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি জানো? প্রসঙ্গ কাঠামো জিনিসটা হচ্ছে কোনো একটা কিছুর সাপেক্ষে অন্য একটা জিনিসের অবস্থা পরিমাপ করা। কি বললাম বলতো, প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে কোনো একটা কাঠামোর সাপেক্ষে, সহজ কথা বলতে কাঠামো, কোনো একটা কাঠামোর সাপেক্ষে অন্য একটা কাঠামোর তোমার হচ্ছে অবস্থা পরিমাপ করাটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তার মানে দেখো তোমার এই ক্ষেত্রে যখন তুমি আমাকে বটগাছটা সাপেক্ষে মাপতেছো, যখন তুমি আমাকে বটগাছটা সাপেক্ষে খুঁজতেছো, তখন তোমার প্রসঙ্গ কাঠামো হয়ে গেছে বটগাছ। যখন তুমি হচ্ছে লাল গাড়িটা সাপেক্ষে আমাকে খুঁজতেছো, তখন তোমার প্রসঙ্গ কাঠামো হয়ে গেছে লাল গাড়িটা। কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো, তুমি যখন আমাকে কার সাপেক্ষে খুঁজতেছো, বটগাছটার সাপেক্ষে খুঁজতেছো, তখন তোমার বটগাছটা কি বলতো, বটগাছটা হচ্ছে তোমার ফ্রেম অফ রেফারেন্স। আর যখন তুমি লাল গাড়িটার সাপেক্ষে আমাকে খুঁজতেছো, তখন তোমার লাল গাড়িটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। কিন্তু খেয়াল রাখতে হবে, ফ্রেম অফ রেফারেন্সটা আমাদেরকে সবসময় স্থির নিতে হবে। স্থির নিলে কি হবে, তোমার এই ধরনের ইরোর গুলো হবে না। বুঝতে পারছো? স্থির নিতে হবে। স্থির নিতে হবে, ঠিক আছে? ওকে, এখন একটা কথা চলে আসবে যে আচ্ছা ভাইয়া, আমি বুঝলাম যে হচ্ছে আমাকে এই প্রসঙ্গ কাঠামো হিসেবে স্থির বস্তুকে চুজ করতে হবে, এটা চুজ করা বেটার, তাই না? এটা তো আমরা বুঝতে পারছি। একটু দাঁড়াও তো, জাস্ট একটু চেক করে রেকর্ডিংটা হচ্ছে কিনা। হচ্ছে। আচ্ছা চলো, তার মানে দেখো, আমরা আমাদের এখানে আমি কি বললাম বলো তো, তোমাকে কাঠামোটা নিতে হবে স্থির। স্থির কাঠামো নিলে তুমি আমাকে খুব সহজেই খুঁজে পাবা, খুব সহজে তুমি আমার অবস্থা মাপতে পারবা। আচ্ছা, অবস্থা বলতে আমি কি বুঝাচ্ছি? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভাইয়া আপনি অবস্থা বলতে কি বুঝাচ্ছেন? অবস্থা বলতে বুঝাবে কি জানো? অবস্থা বলতে বুঝাবে, তুমি ওয়েভ যখন পড়ছো বা তরঙ্গ যখন পড়ছো, সেখানে দশা বলে কোনো একটা জিনিস ছিল, হয়তো বা তুমি একটু মনে করতে পারতেছো। তো অবস্থা মানে তোমার বুঝাবে কোনো একটা বস্তুর বেগ, কোনো একটা বস্তুর তোমার হচ্ছে ধরো সরণ, কোনো একটা বস্তুর মনে করো ধরো ত্বরণ,
ত্বরণ এরকম আর কি, মানে বস্তুটা সবকিছুকে আসলে অবস্থা, মানে সবকিছুকে তুমি একত্রে অবস্থা বলতে পারবা, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, তো এখন দেখো তোমাকে এই প্রসঙ্গ কাঠামোটা স্থির নিতে হবে। কি নিতে হবে? স্থির নিতে হবে। স্থির নেওয়ার কারণ কি বলতো? স্থির নেওয়ার কারণ হচ্ছে তুমি খুব সহজেই তার সাপেক্ষে বস্তুটার অবস্থানগুলো মাপতে পারবে। এখন এখানে একটা কথা চলে আসে যে ভাইয়া সব বস্তুই কি স্থির, বা আমরা খালি চোখে যা দেখি সবকিছুই কি স্থির দেখি? মানে আমরা যে সকল বস্তুকে আসলে স্থির দেখতেছি, ধরো একটা গাছ, একটা একটা তোমার হচ্ছে ধরো তোমার বাসাটা, বা তুমি এখন বর্তমানে বসে বসে ক্লাসটা করতেছো, তুমি তুমি দেখো তো তুমিও স্থির, তোমার সামনে যেই পিসিটা পড়ে আছে বা ডেস্কটপটা পড়ে আছে সেটাও দেখো স্থির, আবার দেখো ক্যালকুলেটরটা তোমার টেবিলের কোণে পড়ে আছে, ওটাও কি দেখো স্থির। তার মানে বলো তো ওগুলো কি আসলেই স্থির, বা তুমি কি আসলেই স্থির? চলো তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন চলে আসতেছে যে আসলে কি আমরা যাদেরকে প্রসঙ্গ কাঠামো হিসেবে দেখতেছি বা যাদেরকে আমরা খালি চোখে স্থির মনে করতেছি, তারা আসলেই কি স্থির? আসলেই কি স্থির? বলো, আসলে কি তারা স্থির? হ্যাঁ, তারা কি আসলেই স্থির? দেখো একটা সুন্দর প্রশ্ন চলে আসতেছে না? দেখো তো একটা সুন্দর প্রশ্ন চলে আসতেছে না? যে ভাইয়া আমরা খালি চোখে যাদেরকে দেখতেছি তারা কি আসলেই স্থির? দেখো এইখান থেকেই চলে আসে তোমার রিলেটিভিটির কনসেপ্টটা। এখান থেকে কি চলে আসে বলতো? রিলি রিলেটিভিটি। ঠিক আছে, এখান থেকে চলে আসলো রিলেটিভিটি বা আপেক্ষিকতা। মানে দেখো আমরা আমরা দেখো আমরা যাদেরকে খালি চোখে তোমার কি মনে করি, যাদেরকে আমরা খালি চোখে তোমার আহ, স্থির মনে করি, তারা কিন্তু আদৌতেই স্থির না, তারা কিন্তু গতিশীল। তুমি যদি তোমার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করে ফেলো, প্রসঙ্গ কাঠামোটা একটু চেঞ্জ করে ফেলো, তাহলে তুমি দেখতে পারবা তারাও গতিশীল হয়ে গেছে। কিরকম ভাবে ওই যে ধরে নাও না তোমার ওই গাড়িটা, ঠিক আছে, ধরে নাও না তোমার ওই গাড়িটা, যে গাড়িটা তোমার গতিশীল ছিল, ঠিক আছে, অথবা ধরে নাও না ওই বটগাছটা, যে বটগাছটা তোমার হচ্ছে ভূপৃষ্ঠের উপরে ছিল। তার মানে দেখো তো এরা কি, এরা হচ্ছে তোমার ভূপৃষ্ঠের উপরে আসে না, এরা ভূপৃষ্ঠের উপরে আসে না। দেখো গাড়িটা বলো কিংবা হচ্ছে তোমার ওই বটগাছটার কথা বলো, তারা কি, তারা হচ্ছে তোমার ভূপৃষ্ঠের উপরে আসে, তাই তো, ভূপৃষ্ঠের উপরে আসে। এখন দেখো তুমি যদি এটাকে একটা পৃথিবী চিন্তা করো, কি চিন্তা করো বলো তো? একটা তুমি যদি পৃথিবী চিন্তা করো তাহলে তুমি কি বুঝতে পারবা? দেখো আমি একটু জাস্ট চিন্তা করে নাও, আমার আঁকাটা অত বেশি ভালো হয় নাই আমি জানি, বাট তুমি একটু চিন্তা করে নাও, এটা যদি একটা পৃথিবী হয়, এখন তুমি যদি পৃথিবীর বাইরে থেকে পৃথিবীটাকে পৃথিবীর বাইরে থেকে দেখো তাহলে তুমি কি দেখবা বলো তো? পৃথিবীটাকে তুমি যদি পৃথিবীর বাইরে থেকে দেখো তাহলে তুমি কি দেখবা? তোমার তোমার দেখতে কি মনে হবে? তোমার দেখতে মনে হবে ভাইয়া পৃথিবীটা ঘুরতেছে, পৃথিবীটা কি করতেছে বলো তো? ঘুরতেছে। আমরা জানি পৃথিবীটা ঘুরতেছে নর্থ থেকে সাউথের দিকে, অর্থাৎ এদিক বরাবর ঘুরতেছে, ঠিক আছে, এদিক বরাবর ঘুরতেছে। ওকে, তার মানে দেখো পৃথিবীটা কি করতেছে বলো তো? পৃথিবীটা আসলে ঘুরতেছে, পৃথিবীটা কি করতেছে? ঘুরতেছে। তার মানে দেখো তো পৃথিবী যদি ঘুরে তাহলে পৃথিবীর উপরে যে কোনো বস্তু কি করবে? পৃথিবীর উপরে যে কোনো বস্তু কি করবে? অবশ্যই ঘুরবে, অবশ্যই ঘুরবে। তার মানে বলো তো এই গাড়িটা কিংবা হচ্ছে এই তোমার বটগাছটা, এরা কি আদৌতে স্থির? আদৌতে কিন্তু স্থির না, এরা কিন্তু আদৌতে স্থির না, এরা কি, এরা হচ্ছে তোমার গতিশীল। এরা হচ্ছে তোমার গতিশীল। কথা বুঝতে পারছো? দেখো তোমার যখন প্রসঙ্গ কাঠামোটা যখনই চেঞ্জ করে ফেলতেছো তখন বস্তুর অবস্থাটাও তোমার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে কোনো একটা কিছু সাপেক্ষে। মনে করো আমার কাছে আছে 5 টাকা, তোমার কাছে আছে 3 টাকা, তাহলে বলো তো আমাদের আপেক্ষিক টাকার পার্থক্য কত? বলো, আমাদের ডিফারেন্স কত? 2 না? এই 2কে বলা হবে তোমার আপেক্ষিক। কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে আমার, বা আমার সাপেক্ষে তোমারও হতে পারে, অসুবিধা নেই, একই অ্যান্সার পাবা। তার মানে দেখো তোমার কাছে আছে 5 টাকা, আমার কাছে আছে 3 টাকা, তাহলে আমাদের আপেক্ষিক কত টাকা দরকার? তোমার থেকে আমার কতটুকু কম আছে, বা তোমার সাপেক্ষে আমার কতটুকু টাকা বেশি আছে? তুমি বলবে ভাইয়া 2 টাকা বেশি আছে, বা আমার সাপেক্ষে তোমার কত টাকা কম আছে? 3 টাকা, 2 টাকা কম আছে। তার মানে দেখো এই যে 2 টাকাটা, এটা হচ্ছে তোমার আপেক্ষিক, বুঝতে পারছো? এটি হচ্ছে তোমার আপেক্ষিক। তার মানে দেখো ফ্রেম অফ রেফারেন্স আপেক্ষিক হতে পারে, কারণ দেখো তুমি যেটাকে নর্মাল চোখে সাধারণ চোখে যেটাকে তুমি স্থির মনে করো, সেটা কিন্তু তুমি প্রসঙ্গ কাঠামোটা চেঞ্জ করে ফেললে সেটাও কিন্তু তোমার গতিশীল হয়ে যাচ্ছে। সেটাও কি হয়ে যাচ্ছে বলতো? গতিশীল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ওকে, তার মানে আমাদের পৃথিবীতে আসলে মানে পরম স্থির বলতে কোনো কিছু নাই, মানে সবকিছু আসলে গতিশীল। ঠিক আছে, বাট আমাদের নিউটনিয়ান ফিজিক্সে আসলে এভাবে ভাবলে মানে ভাবা লাগে না। আমরা খুব সহজেই তোমার নর্মাল ওয়েতেই ওই যে কোনো একটা বস্তুকে চোখের দেখায় যেটাকে স্থির মনে হয় সেটা দিয়ে আমরা কাজটা চালিয়ে ফেলতে পারি। এই জন্য নিউটনিয়ান ফিজিক্সের মধ্যে আসলে ওই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল। কিন্তু তুমি যখনই নিউটনিয়ান ফিজিক্স থেকে বের হয়ে আসবা, প্রসঙ্গ কাঠামো একটু চেঞ্জ করে ফেলবা, অন্য প্রসঙ্গ কাঠামো থেকে আরেক প্রসঙ্গ কাঠামোর মানে তোমার বিষয়বস্তুগুলোকে পরিমাপ করার চেষ্টা করবা, তখন দেখবা সবকিছু তোমার এলোমেলো হয়ে গেছে, ওই ফর্মুলাগুলো আর খাটতেছে না, তখন আমাদেরকে নতুন কিছু ফর্মুলা শিখতে হয়। ওই ফর্মুলাগুলো চলো এখন আমরা একটু পড়াশোনা করি। দেখো প্রথমেই আমরা পড়বো দৈর্ঘ্যের আপেক্ষিকতা। আমি অনেক তাড়াতাড়ি পড়াচ্ছি, ট্রাস্ট মি।
দৈর্ঘ্যের আপেক্ষিকতা। দেখো দৈর্ঘ্যের আপেক্ষিকতা মানে কি জানো? মনে করো তুমি আছো পৃথিবীতে। তুমি কোথায় আছো বলো তো? তুমি পৃথিবীতে আছো এবং তুমি কোথায় আছো? তুমি পৃথিবীতে আছো। ওকে, খুব ভালো কথা। পৃথিবীতে মনে করো তোমার কাছে একটা স্কেল আছে। কি আছে বলো তো? তোমার কাছে মনে করো একটা স্কেল আছে। তোমার কাছে কি আছে? তোমার কাছে একটা স্কেল আছে। এটা কি? এটা মনে করো একটা স্কেল। ঠিক আছে? তুমি কি করলা? স্কেলটাকে তুমি হচ্ছে একটা রকেটের মধ্যে দিয়ে দিলা। তুমি কি করলা বলো তো? তুমি একটা স্কেলটাকে মনে করো তুমি হচ্ছে রকেটের মধ্যে দিয়ে দিলা। কি করলা? রকেটের মধ্যে তুমি স্কেলটাকে দিয়ে দিলা। রকেটের মধ্যে তুমি মনে করো স্কেলটাকে বেঁধে দিলা। কি করলা? বেঁধে দিলা। ধরো আমি রকেটের মধ্যে স্কেলটাকে অ্যাড করতেছি। এই যে তোমার স্কেলটা, বুঝতে পারছো? স্কেল, স্কেল, ঠিক আছে? তার মানে তুমি কোথায় ছিলা? তুমি ছিলা পৃথিবীতে। তুমি ছিলা কোথায় বলো তো? তুমি ছিলা পৃথিবীতে। এখন এখন স্কেলটা কোথায় আছে বলো তো? এখন স্কেলটা আছে রকেটে। এখন স্কেলটা আছে কোথায় বলো তো? রকেটে। রকেট কি? রকেট হচ্ছে তোমার গতিশীল। রকেট কি? রকেট হচ্ছে তোমার গতিশীল। আমি জানি গতিশীল বানানটা একটু ভুল হয়েছে, ঠিক করে নেও। আর পৃথিবীটা কি? পৃথিবীটাও কিন্তু তোমার গতিশীল, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যাই হোক, দেখো তো তুমি কি? তুমি হচ্ছে একটা পর্যবেক্ষক না? তুমি কি? তুমি হচ্ছে একটা পর্যবেক্ষক। দেখো তুমি কি? তুমি হচ্ছে একটা পর্যবেক্ষক। পর্যবেক্ষক যে কিনা এই জিনিসটা মানে পর্যবেক্ষণ করতেছে, যে কিনা কি করতেছে বলতো? এই জিনিসটা পর্যবেক্ষণ করতেছে। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি এখন পৃথিবীতে যখন তুমি ছিলা তখন বস্তুটাও তোমার কোথায় ছিল? পৃথিবীতে ছিল। যখন তুমি পৃথিবীতে আসো বস্তুটা তখন কোথায় আছে? পৃথিবীতে আছে। কিছুক্ষণ পর বস্তুটাকে আমরা কোথায় নিয়ে নিছি বলতো? আমরা কিছুক্ষণ পর বস্তুটাকে তোমার রকেটের মধ্যে নিয়ে নিছি। বস্তুটাকে আমরা কোথায় নিয়ে নিছি? রকেটে নিয়ে নিছি। এখন দেখো বস্তুটা কিন্তু তোমার রকেটের সাথে রকেটের বেগ নিয়ে গতিশীল হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখো, এখানে প্রসঙ্গ কাঠামো দুইটা আছে। একটা দেখো, একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে তোমার পৃথিবী। প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, দেখো পৃথিবী কিন্তু তোমার একটা প্রসঙ্গ কাঠামো। আবার একই সাথে তুমি বলতে পারবা রকেটও কিন্তু একটা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? কাঠামো। ওকে, এই প্রসঙ্গ কাঠামোটাকে 2 দিলাম, এটাকে আমি 1 দিলাম, ঠিক আছে? দেখো প্রসঙ্গ কাঠামো 1, প্রসঙ্গ কাঠামো 2। ওকে, একটু ভালো করে চিন্তা করো। দেখো তুমি যখন পৃথিবীতে ছিলে বস্তুটাও তোমার তখন কোথায় ছিল? পৃথিবীতে ছিল। তুমি যখন পৃথিবীতে ছিলা বস্তুটা তখন তোমার কোথায় ছিল? পৃথিবীতে ছিল। তুমি যখন বস্তুটার দৈর্ঘ্যটা মাপা, তুমি কি করবা বলো তো? বস্তুটার দৈর্ঘ্য মাপা। তুমি যখন বস্তুটার দৈর্ঘ্য মাপবা তখন তুমি যে দৈর্ঘ্যটা পাবা সেটাকে তুমি বলবা প্রকৃত দৈর্ঘ্য। কি বলবা বলো তো? প্রকৃত দৈর্ঘ্য। প্রকৃত দৈর্ঘ্য বলবা। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমি জানি কষ্ট হচ্ছে, বাট একটু বোঝার চেষ্টা করো। তুমি যখন বস্তুটাকে, মানে তুমিও কোথায় আছো? পর্যবেক্ষক। তোমার যে ফ্রেমের মধ্যে আছে বা যে প্রসঙ্গ কাঠামোর মধ্যে আছে বস্তুটা ওই প্রসঙ্গ কাঠামোর মধ্যেই আছে। এরকম অবস্থায় তুমি যদি বস্তুটাকে মাপো তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি তার প্রকৃত দৈর্ঘ্যটা পাবা। দেখো আমি সহজ করে কথাটা বলি। মনে করো তুমি হচ্ছে চাঁদে চলে গেছো। তুমি কি, আচ্ছা, তুমি হয়তোবা লক্ষ্য করছো কি? দেখো তুমি দূর থেকে কোনো একটা বস্তুকে তোমার আমরা আমরা কি করতাম জানো? আমরা হচ্ছে তোমার মনে করো এটা হচ্ছে আমার চোখ, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমার চোখ, ঠিক আছে? এটা হচ্ছে আমার চোখ, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। এটা হচ্ছে আমার চোখ। তো আমরা কি করতাম জানো? আমরা কি করতাম? আমরা এই চোখ আছে না, এই চোখ দিয়ে হচ্ছে আমরা হাত হাত দিতাম। চোখের কাছে হাত দিয়ে আমরা দূরের একটা বস্তুকে হাতের মধ্যে নিয়ে ফেলার চেষ্টা করতাম। এবং আমরা দেখতাম যে বস্তুটা অনেক ছোট হয়ে আসে। হয়তোবা তোমরা অনেকেই ধরতে পারতেছো বা অনেকেই বুঝতে পারতেছো। আমরা কি করতাম? দেখবা তোমরা ছোটবেলায় এই কাজগুলো করছো। তোমরা হচ্ছে কি করছো? তোমরা দেখবা যে দূরের বস্তুগুলোকে তোমরা চোখের কাছে হাত এনে তোমরা দেখার চেষ্টা করছো যে বস্তুটা ছোট, কতটুকু ছোট, বা তোমার আঙ্গুলের দুই দুই ভাঁজের মধ্যে তুমি দেখার চেষ্টা করছিলে যে বস্তুটা আসলে কিরকম। তোমার দেখা যাবে যে বস্তুটা তোমার কাছে অনেক ছোট লাগে। আর তুমি দূর থেকে চিন্তা করো না যে তোমার পৃথিবী থেকে চাঁদ থেকে দেখতে কত ছোট লাগে। আদৌতে কি এত ছোট তারা? চাঁদ না, এত ছোট না। কিন্তু তুমি পর্যবেক্ষক হিসেবে পৃথিবী থেকে দেখতেছো, যার কারণে তোমার কাছে ছোট লাগতেছে। তুমি পর্যবেক্ষক হিসেবে পৃথিবী থেকে দেখতেছো, যার কারণে তোমার কাছে ছোট লাগতেছে। বাট তুমি যদি চাঁদের কাছে যাও তাহলে তোমাকে চাঁদের সাপেক্ষে ছোট লাগবে। তোমাকে এবং চাঁদকে যদি দেয়া হয় তাহলে তোমাকে দেখতে এরকম ছোট সাইজের লাগবে, এরকম ছোট সাইজের লাগবে চাঁদের কাছে। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? যাই হোক, বাট তুমি দেখো তোমার আঙ্গুলের ফাঁকে ওই চাঁদটাকে নিয়ে ফেলতেছো। তাহলে একটু ভালো মতো করে খেয়াল করো। প্রসঙ্গ কাঠামোতে আপেক্ষিকতার ব্যাপারটা কিন্তু তুমি দেখতে পারতেছো। তোমার ডিস্টেন্সটা যত বেশি বাড়তেছে তোমার জিনিসটা তোমার কাছে তত বেশি আপেক্ষিক হয়ে যাচ্ছে, তত বেশি কি হয়ে যাচ্ছে? আপেক্ষিক হয়ে যাচ্ছে। যখন পর্যবেক্ষক একই প্রসঙ্গ কাঠামোর মধ্যে এবং বস্তু একই প্রসঙ্গ কাঠামোর মধ্যে, তখন তুমি যদি বস্তুটার দৈর্ঘ্যটা মাপো তাহলে তুমি তার অরিজিনাল দৈর্ঘ্যটাই পাবা, তার প্রকৃত দৈর্ঘ্যটাই পাবা। কিন্তু তাকে যখন অন্য কোনো একটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে নিয়ে নিবা তখন তার মধ্যে তুমি যদি দৈর্ঘ্যটা মাপার চেষ্টা করো, দেখো তুমি কি করলা বলতো? তুমি বস্তুটাকে অন্য একটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে দিয়ে দিছো, অন্য একটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে দিয়ে দিছো। এবং তুমি কোথায় আছো? তুমি হচ্ছে আরো একটা, মানে অন্য আরেকটা প্রসঙ্গ কাঠামো থেকে ও বস্তুটাকে উপরে নজরদারি করতেছো। দেখো বস্তুটা আছে প্রসঙ্গ কাঠামো 2 নম্বরে আর তুমি আছো প্রসঙ্গ কাঠামো 1 নম্বরে। তার মানে তুমি 1 নাম্বার থেকে এবার 2 নাম্বার প্রসঙ্গ কাঠামোর যে কোনো বস্তুকে মাপতে চাচ্ছ বা ওই বস্তুটাকে মাপতে যাচ্ছ। তখন তুমি যদি মাপো দৈর্ঘ্যটা তখন তুমি পাবা আপেক্ষিক দৈর্ঘ্য। তুমি কি পাবা বলতো? আপেক্ষিক দৈর্ঘ্য। মানে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি তুমি এক প্রসঙ্গ কাঠামোতে থেকে অন্য প্রসঙ্গ কাঠামোর যে কোনো বস্তুর অবস্থাপন্ন
পরিমাপ করতে গেলে তুমি তার আপেক্ষিক জিনিসটা পরিমাপ করতে পারবা, তুমি কিন্তু তার প্রকৃত জিনিসটা পরিমাপ করতে পারবা না। তার মানে তুমি এখানে কি কি পরিমাপ করবা বলো তো? আপেক্ষিক দৈর্ঘ্য পরিমাপ করবা। তার মানে বুঝতে পারছো? তার মানে বুঝতে পারছো দৈর্ঘ্যের আপেক্ষিকতায় আমরা কি করি? আমরা একটা ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে থাকি এবং আমরা অন্য আরেকটা ফ্রেম অফ রেফারেন্সের বস্তুর দৈর্ঘ্য মাপার চেষ্টা করি, এবং তার দৈর্ঘ্যটা আমরা যদি মাপার চেষ্টা করি, আমরা যে ফ্রেম অফ রেফারেন্সে আছি সেখান থেকে অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সের বস্তুর দৈর্ঘ্য মাপতে, তাহলে আমরা দেখবো যে সেই দৈর্ঘ্যটা কিছুটা তোমার কি দেখাবে, কম দেখাবে, কিছুটা কি দেখাবে, কম দেখাবে। কথা বুঝছো? কথা বুঝছো? এই জিনিসটা কি তোমার বলা হয় দৈর্ঘ্যের আপেক্ষিকতা। চলো আমরা হচ্ছে ফর্মুলাটা একটু দেখার চেষ্টা করি, অসুবিধা নাই, তোমরা বুঝতে পারবা। দেখো ফর্মুলাটা হচ্ছে L ইকুয়ালস টু L নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ফর্মুলাটা লিখে ফেলো, ফর্মুলাটা লিখে ফেলো। এই ফর্মুলার একটা বিশেষত্ব আছে, এই ফর্মুলার একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আমি সেটা তোমাকে দেখাবো। দেখো তার আগে আমি একটু কথা বলি। এখানে যে L নট, এই L নট কি জানো? L নট হচ্ছে তোমার প্রকৃত দৈর্ঘ্য। L নট কি বলতো? L নট হচ্ছে তোমার প্রকৃত দৈর্ঘ্য। এই প্রকৃত দৈর্ঘ্যটা তুমি কোথা থেকে পাবা? তুমি যে ফ্রেমে আসো, বস্তুটা ওই ফ্রেমেই আছে, এমন অবস্থায় তুমি যদি বস্তুটাকে পরিমাপ করো, তাহলে হচ্ছে তুমি দেখবা তার যে তার যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে তার প্রকৃত দৈর্ঘ্য। অর্থাৎ তুমি বলতে পারবা একই প্রসঙ্গ কাঠামোর মধ্যে, একই প্রসঙ্গ কাঠামো, এখানে প্রসঙ্গ কাঠামো পাবা একটা, ঠিক আছে? এখানে প্রসঙ্গ কাঠামো পাবা একটা, একই প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? একই প্রসঙ্গ কাঠামো কিরকম দেখো, তোমার বস্তুটা কোথায় ছিল? পৃথিবীতে। তুমি কোথায় ছিল? পৃথিবীতে। তার মানে প্রসঙ্গ কাঠামো কি একই না? সরি, দেখো তুমিও ছিলে কোথায়? পৃথিবীতে। তোমার বস্তুটা কোথায় ছিল? পৃথিবীতে। তার মানে দেখো পর্যবেক্ষকও আছে একই, মানে পৃথিবীতে, বস্তুটাও আছে পৃথিবীতে। তার মানে তারা প্রসঙ্গ কাঠামো একের মধ্যে আছে। তারা কোথায় আছে? প্রসঙ্গ কাঠামো একের মধ্যে আছে। তার মানে দেখো দুইটা জিনিসই একটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে আছে, এই জন্য এটাকে তুমি বলবা প্রকৃত দৈর্ঘ্য। আবার দেখো বস্তুটা আছে তোমার রকেটে আর তুমি আছো পৃথিবীতে। তার মানে দেখো দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা, রকেট এবং পৃথিবী, এই দুটো কিন্তু একই না। তার মানে এটা হচ্ছে আমার তোমার কি বলতো আপেক্ষিক দৈর্ঘ্য। কথা বুঝছো? তার মানে এই যে এল হচ্ছে তোমার আপেক্ষিক দৈর্ঘ্য, আপেক্ষিক দৈর্ঘ্য। আপেক্ষিক দৈর্ঘ্য মানে কি বলতো? ভিন্ন প্রসঙ্গ কাঠামো অথবা দুটো। ওকে, কথা বুঝছো? কথা বুঝছো? এখন দেখো এখানে একটা আমি ট্রাম লিখছি, বা এখানে আমি একটা জিনিস লিখছি যেটা হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই জিনিসটাকে কি বলা হয় বলতো? এই জিনিসটাকে বলা হয় তোমার লরেন্জ রূপান্তর। কি বলা হয় জানো? এই জিনিসটাকে তোমার বলা হয় কি বলতো? লরেন্জ রূপান্তর বলা হয়। মূলত এটাকে লরেন্জ রূপান্তর বলা হয় না। লরেন্জ রূপান্তর জিনিসটা কি জানো? লরেন্জ রূপান্তর জিনিসটা হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে বলা হয় তোমার লরেন্জ রূপান্তর। কথা বুঝছো? এটা কি বলে বলতো? এটাকে বলা হয় তোমার লরেন্জ রূপান্তর। কথা বুঝে গেছে? এটা কি তোমার বলা হয় কি বলতো? লরেন্জ রূপান্তর বা লরেন্জ ফ্যাক্টর বলা হয়। মূলত লরেন্জ রূপান্তর না বলে লরেন্জ ফ্যাক্টর বলো। এটাকে তোমার বলা হয় লরেন্জ ফ্যাক্টর। ফ্যাক্টর দাও, ফ্যাক্টর। এটাকে বলা হয় তোমার লরেন্জ ফ্যাক্টর, ঠিক আছে? এটাকে কি বলে বলতো? লরেন্জ ফ্যাক্টর। এবং এর মান একের চেয়ে বেশি হবে, এবং এই লরেন্জ ফ্যাক্টরের মানটা কি হবে বলতো? মোর দেন ওয়ান হবে, মোর দেন ওয়ান হবে, একের চেয়ে কি হবে বলতো? বেশি হবে। এই লরেন্জ রূপান্তর 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি একের থেকে বড় হয়, তাহলে শুধু শুধু এর উপরে কোনো ওয়ান নাই, এর উপরে কোনো ওয়ান নাই, তাহলে এটার মান কত হবে? ওয়েট, এটার মান কত হবে বলতো? এটার মান মাস্ট বি একের থেকে ছোট হইতে হবে, একের থেকে ছোট হইতে হবে। এইটার মান একের থেকে ছোট হইতে হবে, কারণ দেখো উল্টোটা মানে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা যদি তোমার একের চেয়ে বড় হয়, তাহলে বলতো শুধুমাত্র রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা কি হবে? একের থেকে ছোট হবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো। দেখো ওটাকে বলা হয় লরেন্স রূপান্তর, ঠিক আছে? ওটাকে বলে লরেন্স রূপান্তর। কিন্তু তোমার যদি শুধুমাত্র এটা লেখো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা দেখো তো, এটাকে তুমি লরেন্স রূপান্তরের উল্টো বলতে পারবা। এবং লরেন্স রূপান্তর যদি একের চেয়ে বড় হয়, তাহলে এটা মাস্ট বি একের চেয়ে ছোট হবে। এটা কি হবে? এটা মাস্ট বি একের চেয়ে ছোট হবে। তার মানে দেখো L ইকুয়ালস টু L নট ইন্টু একের থেকে ছোট কোনো একটা সংখ্যা, একের থেকে ছোট কোনো একটা সংখ্যা, মনে করো 0.05, যেটা কিনা একের থেকে ছোট। এটা দিয়ে তুমি যদি গুণ করো, তাহলে দেখো তো তোমার এমনিতেই তো তোমার জিনিসটার মান কত হয়ে যাবে? কমে গেল না? এমনিতেই দেখো তোমার আপেক্ষিক দৈর্ঘ্যটা কি হয়ে গেল? কমে গেল না? দেখো তুমি একের থেকে ছোট কোনো সংখ্যা দ্বারা গুণ করলে ওই সংখ্যাটা কি হয়ে যায়? বাড়ে নাকি কমে যায়? কমে যায়। ওই সংখ্যাটা কি হয়ে যায়? কমে যায়। তার মানে দেখো সংখ্যাটা কমে গেল। এখান থেকে তুমি বলতে পারবে আপেক্ষিক দৈর্ঘ্যটা তোমার মূল দৈর্ঘ্যের থেকে ছোট দেখাবে। সরি,
আপেক্ষিক দৈর্ঘ্যটা তোমার মূল দৈর্ঘ্য থেকে ছোট দেখাবে। বুঝতে পারছো? আপেক্ষিক দৈর্ঘ্যটা এখানে কি হবে বলো তো? মূল দৈর্ঘ্য থেকে ছোট দেখাবে, এবং এই জন্যই এটাকে বলা হয় তোমার দৈর্ঘ্য সংকোচন। এই ফর্মুলায় কি ঘটে বলো তো? এই ফর্মুলায় তোমার হচ্ছে দৈর্ঘ্যের সংকোচন ঘটে। এখানে কি ঘটে? দৈর্ঘ্যের সংকোচন ঘটে। দৈর্ঘ্যের সংকোচন ঘটে। এখানে কি ঘটে? দৈর্ঘ্যের সংকোচন ঘটে। হোপফুলি বুঝতে পারছো, ঠিক আছে? হোপফুলি বুঝতে পারছো। এরপরে আসো দেখো, এরপরে আমরা পড়বো ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা সবগুলো জিনিসই এখন তোমার কাছে ইজি লাগবে, অসুবিধা নাই। সবগুলো জিনিসই দেখবা তোমার কাছে অনেক বেশি ইজি লাগতেছে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। দেখো ভরের আপেক্ষিকতা জিনিসটা হচ্ছে কিরকম জানো? এম ইকুয়ালস টু লিখতে পারবা এম নট ডিভাইডেড বাই কি বলতো? রুট ওভার 1 - v² / c²। দেখো এখানে এখানে কিন্তু প্রপারলি লরেন্স ফ্যাক্টরটা ইউজ করা হয়েছে। এখানে দেখো প্রপারলি লরেন্স ফ্যাক্টরটা ইউজ করা হয়েছে। এটার মান কত হবে? এটার মান গ্রেটার দেন 1 হবে। তার মানে দেখো গ্রেটার দেন 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে অবশ্যই সেটা কি হবে? মানে কোনো কিছুকে গুণ করলে গ্রেটার দেন 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটা কি হবে? এখানে কেন গুণ করবো বলো তো? কারণ এম নট ইন্টু তোমার এই লরেন্স রূপান্তর আছে না, এম নট ইন্টু এই লরেন্স রূপান্তর, যেটার মান কিনা তোমার একের চেয়ে বেশি হবে। একের চেয়ে বেশি, এটার মান কি? একের চেয়ে বেশি। একের চেয়ে বেশি কোনো সংখ্যাকে তুমি যদি গুণ করো তাহলে অবশ্যই আপেক্ষিক যে মানটা সেটা কমে যাবে। মূলত তোমার এই মানটা বেড়ে যাবে। মনে করো একের চেয়ে বেশি কি? একের চেয়ে বেশি মনে করো 2। দেখো তো এম ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা? এম নট ইন্টু যদি লরেন্স ভেক্টরটার মান হয় তোমার 2, তাহলে তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা এম ইকুয়ালস টু 2m। মানে কি? দেখো তো, মানে তোমার আপেক্ষিক দৈর্ঘ্যটা বেড়ে গেল না? আপেক্ষিক দৈর্ঘ্যটা বেড়ে গেছে কিনা বলো তো? আপেক্ষিক দৈর্ঘ্যটা প্রকৃত দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে গেছে। আপেক্ষিক দৈর্ঘ্যটা প্রকৃত দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় বৃদ্ধি ফর্মুলা। বৃদ্ধি, এখানে এখানে ভরের বৃদ্ধি হয়। এখানে কি হয় বলতো? ভর বৃদ্ধি পায়। ঠিক আছে, এখানে কি পায় বলতো? ভর বৃদ্ধি পায়। এর দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে, ভর দেখো বৃদ্ধি পাচ্ছে। কেন পাচ্ছে? আই গেস তুমি বুঝতে পারছো। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এটাই কিন্তু তোমার লরেন্স রূপান্তর পুরোটা ইউজ করতে পারতেছো, ঠিক আছে? এবং দেখো এখানে এম নট এবং এম, এই দুটো দ্বারা কি বোঝায় বলতো? এম দ্বারা বোঝাবে তোমার আপেক্ষিক দৈর্ঘ্য, আপেক্ষিক ভর, যেটা কিনা তোমার ভিন্ন ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে মাপা হবে। ভিন্ন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে। আর দেখো এম নট, এটা হচ্ছে তোমার প্রকৃত ভর, যেটা কিনা একই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। কথা বুঝতে পারছো? আর এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা তো বুঝতে পারতেছো, এটাকে লরেন্স ফ্যাক্টর বলা হয়। এবং এখানে আছে এখানে একটা কথা, এখানে সি মানে কি? সি মানে হচ্ছে তোমার আলোর বেগ। সি মানে কি বলতো? সি মানে হচ্ছে তোমার আলোর বেগ। সি মানে কি? সি মানে তোমার আলোর বেগ। সবগুলো ফর্মুলার জন্যই সি মানে আলোর বেগ। এবং এই যে ভি দেখতেছো না, ভি হচ্ছে তোমার ভিন্ন প্রসঙ্গ কাঠামো বা গতিশীল প্রসঙ্গ কাঠামো। এখানে লেখা রাখো গতিশীল প্রসঙ্গ কাঠামোর বেগ, যেমন রকেট। গতিশীল প্রসঙ্গ কাঠামোর বেগ। কথা বুঝছো? দেখো ফর্মুলাগুলো কিন্তু একই রকম, ফর্মুলাগুলো দেখো একই রকম। এই জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইজিয়ার। এই চ্যাপ্টারটা অনেক বেশি বেশি ইজিয়ার, এবং ম্যাথগুলো করা অনেক বেশি ইজি। বাট তোমার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনটা আপেক্ষিক আর কোনটা প্রকৃত। এই দুইটা জিনিস তুমি যদি একবার ক্যাচ আপ করে ফেলতে পারো, ট্রাস্ট মি, এই চ্যাপ্টারটা তোমার কাছে পানি ভাত লাগবে। এই চ্যাপ্টারটা এতটাও কঠিন না যে তুমি পারবা না। ওকে, তো এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে তোমার সময়ের আপেক্ষিকতা। দেখো সময়ের আপেক্ষিকতাটা আমরা দেখবো। সময়ের আপেক্ষিকতার ফর্মুলাটা হচ্ছে কি জানো? টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² / c²। দেখো এটা দৈর্ঘ্যের, এটা হচ্ছে তোমার ভরের মতো। এটা কার মতো বলতো? এটা তোমার ভরের মতো। এটা কার মতো? এটা ভরের মতো। এখানে টি নট কি? টি নট হচ্ছে তোমার প্রকৃত সময়, প্রকৃত সময়, বা হচ্ছে তোমার বলতে পারো কি বলতো? একই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়। আর টি কি? টি হচ্ছে তোমার আপেক্ষিক সময়, আপেক্ষিক সময় বা ভিন্ন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়। ক্লিয়ার? ক্লিয়ার। দেখো এখানে আর একটা জিনিস, যে এখানে দেখো লরেন্স রূপান্তরের মানটা কি হবে? একের চেয়ে বড় হবে। একের চেয়ে বড় হলে এখানে অবশ্যই তোমার টিটা, মানে আপেক্ষিক দৈর্ঘ্যটা বড় হবে কার থেকে? মূল দৈর্ঘ্য থেকে। যার কারণে তুমি বলতে পারবা এখানে সময় কি হবে বলতো? সময় বৃদ্ধি পাবে, সময় বৃদ্ধি পাবে।
এবং এটাই গুরুত্বপূর্ণ। তোমার এই যে আপেক্ষিক কথাগুলো আছে না, আপেক্ষিক কথাগুলোর মধ্যে তোমার এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এই ফর্মুলাটাই সবথেকে গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই তোমার ম্যাথ আসবে। এখান থেকে কোন ধরনের ম্যাথ আসবে? বাবা, মেয়ে, যে বাবা মনে করো মেয়েকে রেখে স্পেসে চলে গেছে বা মহাকাশে চলে গেছে ভ্রমণের উদ্দেশ্যে, এবং তারপরে ধরো নতুন কোনো গ্রহ খোঁজার উদ্দেশ্যে, তারপরে তারা ফিরে আসলো, বাবার দেখতেছে যে মেয়ের বয়স 50 বছর হয়ে গেছে, বাবার বয়স কত? বাবার বয়স দেখা যাবে 30 বা 32 হয়ে গেছে, মানে তার বাবার বয়সটা কমে যাবে কিন্তু তোমার আপেক্ষিক যে সময়টা সেটা বেড়ে যাবে, কিন্তু বাবার প্রকৃত যেই সময়টা সেটা কিন্তু কমে যাবে। সেটা কিন্তু কি হবে? কমে যাবে। আমার ফর্মুলাও কিন্তু সেটাই বলতেছে যে আপেক্ষিক আপেক্ষিক যে সময়টা সেটা বেড়ে গেছে, কিন্তু তোমার প্রকৃত যেই সময়টা সেটা কিন্তু অনেক কম। আপেক্ষিক সময়টা অনেক বেশি বেড়ে গেছে কিন্তু তোমার প্রকৃত সময়টা কমে গেছে। প্রকৃত সময়টা কি হয়ে গেছে? কমে গেছে। তার মানে তার প্রকৃত দৈর্ঘ্য মানে প্রকৃত বয়সটা কমে যাবে। বাট মানে বাড়বে কিন্তু অনেক কম হারে বাড়বে। এমনিতে তার মেয়ের মানে বয়সটা যে হারে বাড়বে, তোমার তার বাবার বয়সটা সেম হারে বাড়বে না। তার বাবার বয়সটা কিছু পরিমাণ কমে যাবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে। এই যে এই ব্যাপারগুলোই হচ্ছে তোমার আপেক্ষিকতা থেকে আসে। এই ম্যাথটা মানে এই টপিকের উপর ম্যাথ সবচেয়ে বেশি আসে। এই টপিকের উপরই ম্যাথটা তুমি সবচেয়ে বেশি পাবা। আমরা যদি থিওরি ক্লাসটা শেষ করে আমরা যদি তোমার হচ্ছে তোমার ম্যাথ ক্লাস নিতে পারি আমি, তাহলে তোমাদের অনেক বেশি উপকৃত হবে আমি জানি। আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, চলো এরপর হচ্ছে আমরা দেখো আমাদের আপেক্ষিকতা টপিক মানে আমাদের ফার্স্ট পার্ট বা আপেক্ষিকতা যতটুকু ছিল অতটুকু মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের কভার হয়ে গেছে। আমাদের কি হয়ে গেছে বলতো? কভার হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? ও আরেকটা কথা এখানে আরেকটা জিনিস লিখে রাখতে পারো তুমি চাইলে, তোমার হয়তো হেল্প করবে। হয়তো তোমার এখানে হেল্প করবে। আমি আমি হচ্ছে এখানে তোমাকে একটু লিখে দেই জিনিসটা। দাঁড়াও। এই যে এখানে একটু লিখে রাখো। এই টি নোটটা হচ্ছে তোমার কি জানো? এই টি নোটটাকে তোমার বলা হবে মহাশূন্যে মহাশূন্যে অতিক্রান্ত সময়। মানে মহাশূন্যে যে পরিমাণ সময় অতিক্রম করছে সেটা। আর টিটা কি জানো? টিটা হচ্ছে তোমার পৃথিবীতে অতিক্রান্ত সময়। কোথায় কিভাবে কাজে আসবে আমরা যদি ম্যাথ করি তাহলে আমি তোমাকে দেখাবো ইনশাল্লাহ। এই জিনিসটা আমি তোমাকে দেখাবো যে মহাকাশে অতিক্রান্ত সময় টি নট, আর হচ্ছে টি কি বলতো? পৃথিবীতে অতিক্রান্ত সময়। এই জিনিসটা তুমি অনেক সুন্দর মতো করে ফিল করতে পারবা যদি ম্যাথ করতে। এটা হচ্ছে তোমার শর্টকাট। এটা হচ্ছে শর্টকাট। যতগুলো ম্যাথে দেখবা যে তোমার পিতা তোমার পুত্রকে ছেড়ে চলে গেছে বা তার মেয়েকে ছেড়ে চলে গেছে কোথায়? মহাকাশে, তাহলে তারা তাদের পৃথিবীতে ফেরত আসতে কত সময় লাগবে? এই ধরনের যতগুলো ম্যাথ আছে সবগুলোতে তুমি এই কনসেপ্টটা ধরে করবা, আর কখনই আটকাবা না, আর কখনই আটকাবা না। কথা বুঝছো? টি নোট কি? টি নোট হচ্ছে তোমার মহাশূন্য অতিক্রান্ত সময়, আর টি কি? টি হচ্ছে পৃথিবীতে অতিক্রান্ত সময়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো না? বলো, বোঝা যাচ্ছে তো নাকি? এই এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইজিয়ার। এই জিনিসগুলোকে কমপ্লেক্স করার কোনো মানে কোনো দরকার নেই। দেখো আমরা একটা ম্যাথ করি, এই কনসেপ্টের উপর যদি ম্যাথটা না দেখাই না তাহলে তোমাদের কাছে আমি অপরাধী থেকে যাবো। দেখো, একজন মহাশূন্যচারী 35 বছর বয়সে পঞ্জিকা মানে কিন্তু ক্যালেন্ডার, ঠিক আছে? দেখো, ফিরে এলেন, তার বয়স তখন কত হবে?
কত হবে বুঝতে পারতেছো এখানে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে একজন মহাশূন্যচারী 35 বছর বয়সে 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। 60 বছর পর পৃথিবীর পঞ্জিকা মতে ফিরে এলেন। তার বয়স তখন কত হবে? তার মানে তার বয়সটা দেখো, আমি তোমাকে আগেই বলছি তার বয়সটা কি হবে বলো তো? তার বয়সটা কিছুটা কমে যাবে। তার মানে দেখো তোমার এখানে কাজ হচ্ছে কি, তুমি জানো, বুঝতে পারতেছো এখানে ফর্মুলা হবে t=t0 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে লরেন্স রূপান্তরের যে লরেন্স ভেক্টরের যে অংশটা আছে, এই অংশটা মান তুমি খুব সহজে বের করতে পারবা। তোমার কনফিউশন ক্রিয়েট হবে টি এবং টি নট দিয়ে। টি জিনিসটা কি ছিল ভাইয়া? টি জিনিসটা দেখো একটু আগেই বললাম, টি জিনিসটা ছিল পৃথিবীতে অতিক্রান্ত সময়। দেখো তুমি আমাকে বলো পৃথিবীতে অতিক্রান্ত সময় কত? পৃথিবীতে অতিক্রান্ত সময় তোমার 60 বছর না? পৃথিবীতে অতিক্রান্ত সময় কত? 60 বছর না? তার মানে দেখো পৃথিবীতে অতিক্রান্ত সময় কোনটা? টি। টি হচ্ছে তোমার পৃথিবীতে অতিক্রান্ত সময়, তার মানে এটা হবে তোমার 60 ইয়ার্স। এটা কি বলতো? এটা হচ্ছে তোমার 60 ইয়ার্স। বাট তুমি টি নটটা বের করবা। টি নটটা তুমি জানো? টি নটটা তুমি জানো না। তুমি জানো মহাশূন্যচারী যখন তোমার মহাকাশে যায় তখন তার বয়স ছিল 35, বাট তুমি টি নটটা জানো না। চলো আমরা যদি টি নটটা বের করি, ডিরেক্ট তুমি ক্যালকুলেটর থেকে বের করতে পারবা। যারা তোমরা জানো এই ব্যাপারটা তারা তো জানোই, আর যারা জানো না তারা শিখে ফেলবা। ডিরেক্ট ক্যালকুলেটর থেকে বের করা যায়, মানে ডিরেক্ট ক্যালকুলেটর ইকুয়েশনটা তুলে দিলে ওটাই বের করে দিবে তোমাকে। দেখো আলোর বেগ কত বলতো? 3 ইন্টু 10⁻, দাঁড়ো, 3 ইন্টু 10⁸, তার উপর একটা হোল স্কোয়ার হবে না? দেখো 10⁸, তার উপর একটা হোল স্কোয়ার হবে, এই তো। ওকে, তাহলে এখান থেকে তুমি টি নটের ভ্যালুটা বের করো। দেখো আমি যদি ক্যালকুলেটরে করি, আমি ডিরেক্ট কি করবো জানো? আমি ডিরেক্ট পুরোটা তুলবো, পুরোটা তুলে ক্যালকুলেটরই আমাকে সলভ করে দিবে। তোমরা যারা হচ্ছে লো ক্যালকুলেটর গুলো ইউজ করতেছো, আমার এই চ্যানেলের মধ্যেই টিউটোরিয়াল দেওয়া আছে, মানে টিউটোরিয়াল বলতে আসলে বলে দেওয়া আছে কোন ক্যালকুলেটরটা তোমার জন্য উপযোগী হবে। তুমি সেই ভিডিওগুলো বা শর্টস গুলো একটু দেখে ফেলবা। ওখানে আমি খুব ভালো মতো করে বলে দিছি কোনটা কিনতে পারবে। এখন বাজারের মধ্যে অনেকগুলো মাস্টার কপি পাওয়া যায়, মাস্টার কপিগুলো কেনার দরকার নাই। অন্য ব্র্যান্ডের ওই একই মডেলের ক্যালকুলেটর তুমি কিনতে পারো। যেরকম আমি বর্তমানে যে ক্যালকুলেটরের ম্যাথটা করতেছি, এটা হচ্ছে তোমার ওসালো 99EX-CW। এটা রকমারিতে আছে, প্রায় 1200 টাকার মতো পড়বে। এই ক্যালকুলেটরটা অরিজিনাল ক্যালকুলেটর এবং এটা তোমাকে খুব ভালো একটা সাপোর্ট দেয়, বুঝছো? ইভেন আমি আমার অ্যাডমিশন টেস্টে এই ক্যালকুলেটরই ইউজ করছি। দেখো এখানে তুমি যদি সলভ করো, এই দেখো আমি ইকুয়েশনটা তুললাম, আমার কাছে সর্বোচ্চ নিল 2 থেকে 3 সেকেন্ড এই জিনিসটা সলভ করে দিতে। দেখো আমার এখানে টি নোটটা কত আসে জানো? টি নোটটা আসে এখানে 48, এবং এটা কি, এখানে দেখো টি এর এককটা কি? ইয়ার্স। তাহলে এটি কি হবে বলো তো? 48 ইয়ার্স। মানে দেখো পৃথিবীতে সময় চলে গেছে 60 বছর, পৃথিবীতে সময় চলে গেছে 60 বছর, কিন্তু তার কাছে মাত্র 48 বছর। তার কাছে দেখো 48 বছর, অর্থাৎ 12 বছর তার কাছে কম গেছে, 12 বছর তার কাছে কম গেছে। সে দেখো তার বয়স কত ছিল? 35। আর এখন তার মতে এখন দেখো এই 48 কিসের বয়স বলতো? মহাশূন্যে অতিক্রান্ত সময়। মহাশূন্যে সে কত বছর ছিল? মহাশূন্যে সে ছিল 48 বছর। তার বর্তমান বয়স কত? 35 বছর। তাহলে তার আসলে মানে সে যখন যায় তখন তার বয়স ছিল 35 বছর, আর মহাশূন্যে সে অতিক্রান্ত করছে 48 বছর। তাহলে তার প্রকৃত বয়স কত হবে? তার প্রকৃত বয়স তুমি খুব সহজেই বুঝতে পারতেছো যে ভাইয়া 48 প্লাস 35, 48 প্লাস 35, তাহলে কত হবে বলতো? 48 প্লাস 35 করো তো কত হয়? 48 প্লাস 35, এটা করলে দেখবা তার বয়স আসতেছে 83। তার বয়স কত আসবে? 83। এই 83 বছরই হচ্ছে কি বলতো তার প্রকৃত বয়স, বা তার বয়স তখন কত হবে বলতো? 83 হবে। কত হবে বলতো? 83 হবে। এটি হচ্ছে অ্যান্সার। এবং এই কোশ্চেনটা তোমার সিকিউরিটি আসছিল, এবং এই ধরনের কোশ্চেনে তুমি পরীক্ষায় ফেস করবা। এই ধরনের কোশ্চেনে তুমি কি করবা বলতো? পরীক্ষায় ফেস করবা। দেখো খুবই ইজি। এই ধরনের ম্যাথের শর্টকাটটাই হচ্ছে এটা একটু জাস্ট মনে রাখবা, আর কোথাও আটকাবা না, ট্রাস্ট মি। টি নট কি? টি নট হচ্ছে মহাশূন্য অতিক্রান্ত সময়, আর টি কি? টি হচ্ছে পৃথিবীতে অতিক্রান্ত সময়। তোমরা একটু এই কোশ্চেনটা নিজে নিজে প্র্যাকটিস করবা 2-3 বার, আর আমার এই শর্টকাটটা একটু খেয়াল রাখবা। ট্রাস্ট মি, তুমি আর কোথাও আটকাচ্ছ না। ওকে, চলো আমাদের এই আপেক্ষিকতার টপিকগুলো শেষ। এন্ড হচ্ছে আমরা হচ্ছে এবার শুরু করবো আমাদের একটা নতুন টপিক, যেটা হচ্ছে তোমার ভর। আমরা ভরে আপেক্ষিকতা পড়ছি না? দেখো এখন আমরা পড়বো ভর শক্তি রূপান্তর। এখন আমরা পড়বো কি বলতো? ভর এবং শক্তি রূপান্তর। দেখো ভর শক্তি রূপান্তর। দেখো তোমরা একটা ফর্মুলা খুবই বিখ্যাত, জগৎ বিখ্যাত আইনস্টাইনের ফর্মুলা E=mc²। এই ফর্মুলাটা তোমরা শুনো নাই এমন হইতেই পারে না, তাই না? এই জিনিসটা তোমরা কিন্তু শুনছো, এই জিনিসটা কিন্তু তোমরা কি করছো বলতো? এই জিনিসটা তোমরা কিন্তু শুনছো। যাই হোক, অসুবিধা নাই। আর যাই হোক, আমাদের এটা নিয়ে অসুবিধা নেই, আমরা এখানে একটু ভালো মতো করে এক্সপ্লেন করবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমরা অনেক কিছু বলবো আমি এখন তোমাদেরকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। দেখো বস্তুর মোট শক্তি, আমি জানি আমি তোমাকে থিওরিগুলো প্রুফ করে দেখাতে পারতেছি না, তুমি খুব ভালো মতো করেই জানো, তোমারও সময় লিমিটেশন আছে, আমারও সময় লিমিটেশন আছে।
সো একটু ভালো মতো করে দেখো, আই গেস তোমরা উপকৃত হতে পারবা, অন্তত এইচএসসি তে খুব ভালো একটা মার্কস এনশিওর করে আসতে পারবা। দেখো ভর শক্তি রূপান্তর, ঠিক আছে, বস্তুর মোট মোট শক্তি, ঠিক আছে, বস্তুর মোট শক্তি বের করার ফর্মুলাটা লিখে রাখো। বস্তুর মোট শক্তি, মোট শক্তির ফর্মুলাটা কি জানো? মোট শক্তিকে শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করি, কারণ এনার্জি, তোমার শক্তি ইংরেজি শব্দ হচ্ছে এনার্জি, এই জন্য এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। ই ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবো বলো তো? তোমার গতিশক্তি প্লাস হচ্ছে তোমার নিশ্চল ভরের শক্তি। দাঁড়াও, এই জিনিসটাকে আমি এইভাবে লিখি, এম নট সি স্কোয়ার। এই যে এটাই হচ্ছে তোমার, এটি হচ্ছে তোমার মোট শক্তি। এটাই কি বলতো? এটি হচ্ছে তোমার বস্তুর ভিতরে থাকা মোট শক্তি, ঠিক আছে। এটাই কি? এটি হচ্ছে তোমার বস্তুর ভিতরে থাকা মোট শক্তি। এটাই কি বলতো? এটি হচ্ছে তোমার বস্তুর ভিতরে থাকা মোট শক্তি। এখানে ই কেটা কি? ই কেটা হচ্ছে ভাইয়া, ই কেটা হচ্ছে কি ভাইয়া? ই কেটা হচ্ছে তোমার গতিশক্তি। এটা কি বলতো? এটা হচ্ছে তোমার গতিশক্তি। এটা কি? এটা হচ্ছে তোমার গতিশক্তি, ঠিক আছে। আর এখানে যে এম নোট দেখতেছো, এই এম নোট কি জানো? এম নোট হচ্ছে তোমার নিশ্চল ভর, নিশ্চল ভর। এই জিনিসটা আমরা পড়বো, অসুবিধা নাই। নিশ্চল জিনিস মানে কি, এগুলো আমরা দেখবো, অসুবিধা নাই। সি তো বুঝতেই পারতেছো, সি হচ্ছে তোমার আলোর বেগ। এটা এটা নিয়ে তো কোনো কনসার্নই নাই। সি হচ্ছে তোমার কি বলতো? আলোর বেগ। কথা বোঝা গেছে? সি কি? সি হচ্ছে তোমার আলোর বেগ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা। তার মানে দেখো ভর এবং শক্তি রূপান্তর, এইটার ফর্মুলাটা কি বলতো? বস্তুর মোট শক্তি বের করার ফর্মুলাটা হচ্ছে ইকুয়ালস টু ইকে প্লাস এম নট সি স্কোয়ার, যেখানে ইকেটা হচ্ছে গতিশক্তি এবং এম নটটা হচ্ছে তোমার কি ভর বলতো? নিশ্চল ভর। এবং সি কি? সি হচ্ছে তোমার আলোর বেগ। কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার না? অবশ্যই তোমার কথাটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখো তাহলে ই ইকুয়াল এম সি স্কোয়ার জিনিসটা কোথা থেকে আসে? ই ইকুয়াল এম সি স্কোয়ার জিনিসটা কোথা থেকে আসে? দেখো তো, দেখো তো, তুমি হচ্ছে লরেন্স লরেন্স ভেক্টরটা একটু আগে পড়ে আসো না? ও আরেকটা কথা, লরেন্স ভেক্টরকে কিন্তু তোমার গামা দিয়ে প্রকাশ করে। লরেন্স ভেক্টরকে তোমার গামা দিয়ে প্রকাশ করে। গামা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কি বলতো? 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা একটু আগে পড়ে আসো না? এটা একটু আগে পড়ে আসো না? এই ব্যাটার কারণেই মূলত তোমার হচ্ছে ওই আপেক্ষিকতা জিনিসগুলো দেখা যায়। এই ব্যাটা যখন তোমার গুণ আকারে থাকে, তখন তোমার আপেক্ষিকতার জিনিসটা মানে আপেক্ষিকভাবে বস্তুটার দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। আর যখন এটা তোমার ভাগ আকারে থাকে, তখন ওই জিনিসটার তোমার হচ্ছে ধরো পরিমাপটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। যাই হোক, এই ব্যাপারগুলো তোমরা এক্সপ্লেন মানে এই ব্যাপারগুলো তোমরা দেখে আসছো। এটাকে বলা হয় তোমার লরেন্স ভেক্টর। ওকে, তো এটাকে বলা হয় তোমার লরেন্স ভেক্টর। এবং দেখো তো, তুমি তুমি একটা ফর্মুলা পড়ছো কিনা? তুমি একটা ফর্মুলা পড়ছো কিনা যে এম ইকুয়ালস টু কি পড়ছো বলো তো? এম ইকুয়ালস টু পড়ছো এম নট ডিভাইডেড বাই লরেন্স ভেক্টর, তাই না? এম নট ডিভাইডেড বাই লরেন্স ভেক্টর মানে হচ্ছে, মানে এম এম নটের সাথে তোমার লরেন্স ভেক্টরটা গুণ আকারে ছিল। এম নটের সাথে দেখো লরেন্স ভেক্টরটা কি আকারে ছিল বলো তো? গুণ আকারে ছিল। মানে কি? মানে হচ্ছে তোমার লরেন্স ভেক্টর মানে কি? লরেন্স ভেক্টর মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই, দেখো লরেন্স ভেক্টর মানে কি? লরেন্স ভেক্টর মানে হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো এটা গুণ আকারে ছিল। তার মানে এই পুরাটাকে তুমি কি লিখতে পারবা? গামা লিখতে পারবা। পুরাটাকে তুমি কি লিখতে পারবা? গামা লিখতে পারবা। আমি সেই জিনিসটা লিখতেছি। দেখো পুরাটাকে আমি কি লিখবো? গামা লিখবো। পুরাটাকে আমি কি লিখবো বলো তো? গামা লিখবো। ঠিক আছে, পুরোটাকে আমি কি লিখবো বলতো? গামা লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার গামা। তাহলে বলো তো, এখন যদি আমি এই বস্তুর মোট শক্তি বের করতে চাই, মানে এই বস্তুটা মোট শক্তি বের করতে চাই, আপেক্ষিক শক্তি, এটা মোট শক্তি না, এটাকে এটাকে তুমি নাম দাও আপেক্ষিক শক্তি। কি নাম দিবা বলো তো? আপেক্ষিক শক্তি। তাহলে আপেক্ষিক শক্তি কি হবে জানো? আপেক্ষিক শক্তি হবে তোমার হচ্ছে, দেখো এখানে তুমি লিখতে পারবা এম, তারপরে তুমি লিখতে পারবা সি স্কোয়ার। এই এম মানে কি? আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর। এই আপেক্ষিক ভরটা কই থেকে পাবা বলো তো? আপেক্ষিক ভরটা এইখান থেকে পাবা। এটি হচ্ছে তোমার সেই আপেক্ষিক ভর। আর এটা কি? এটা হচ্ছে তোমার নিশ্চল ভর, নিশ্চল বা প্রকৃত ভর। ঠিক আছে, নিশ্চল জিনিসটা এবার বুঝতে পারছো? নিশ্চল জিনিসটা কি? নিশ্চল বা হচ্ছে প্রকৃত ভর। ঠিক আছে, গামা কি? গামা হচ্ছে তোমার লরেন্স ভেক্টর। এই তো, এই তো, এটা হচ্ছে তোমার ওই বিখ্যাত সমীকরণ ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। দেখো ই ইকুয়ালস টু কি বলতো? এম সি স্কোয়ার। কথা বুঝতে পারছো? ই ইকুয়ালস টু কি বলতো? এম সি স্কোয়ার। আই গেস তোমার তোমার ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তুমি এই ফর্মুলাটাকে এইভাবেও লিখতে পারবা। দেখো এই ফর্মুলাটাকে তুমি এইভাবেও লিখতে পারতা। তার আমি অন্য পেজে লিখি, তুমি এইভাবে লিখতে পারতো ই ইকুয়ালস টু কি বলতো? এম নট গামা সি স্কোয়ার। কোনো অসুবিধা ছিল না, কোনো অসুবিধা ছিল না। এটাও কিন্তু তোমার একটা ফর্মুলাই। এটাও কিন্তু কি বলতো? এটাও কিন্তু তোমার একটা ফর্মুলা। ওকে, কথা বুঝতে পারছো? হোপফুলি তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তার মানে দেখো আপেক্ষিকতার, এটাকে আমি কি বলবো? আপেক্ষিক শক্তি। এটাকে এটাকে আমি বলবো কি? বস্তুর আপেক্ষিক শক্তি, আপেক্ষিক মোট শক্তি। ঠিক আছে, আর দেখো ই ইকুয়ালস টু তুমি যেটা পড়ছো যে এম নট সি স্কোয়ার, এটা কি বলতো? এটা হচ্ছে তোমার নিশ্চল ভরের শক্তি। ঠিক আছে, এবং তুমি একটা ফর্মুলা পড়ছো ই ইকুয়ালস টু কি বলতো?
কে স্কোয়ার প্লাস কি বলতো এম নট সি স্কোয়ার। দেখো এখান থেকে তুমি যদি ইকেটাকে একপাশে নিয়ে আসো, কি করো বলতো, ইকেটাকে তুমি যদি একপাশে নিয়ে আসো তাহলে তুমি কি লিখতে পারবা, সরি ইকে স্কোয়ার কেন দিছি, ইকেটাকে তুমি যদি একপাশে নিয়ে আসো তাহলে তুমি কি লিখতে পারবা, ইকে কে একপাশে নিয়ে আসো তাহলে তুমি লিখতে পারবা ই মাইনাস এম নট সি স্কোয়ার, তাই না? এখানে ই এর মানটা কি জানো, ই এর মানটা হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস কি হবে বলতো এম নট সি স্কোয়ার। কথা বুঝতে পারছো? ই কে সমান সমান এই যে ই কে সমান সমান কি, এটা বুঝতে পারছো, এটা বুঝতে পারছো? তার মানে দেখো আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী কোনো ভর সম্পূর্ণ গতিশীল বস্তুর ভরবেগ কি হবে বলতো, ভরবেগের ফর্মুলা হবে এটা। বুঝতে পারছো? বা আপেক্ষিকতার গতি সমীকরণ, এটাকে তুমি বলতে পারবা আপেক্ষিকতার 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 গতিশক্তির সমীকরণ। এখান থেকে কি সিকিউ আসবে না, এখান থেকে সিকিউ আসবে না, এখান থেকে কি আসবে এমসিকিউ আসবে বড় জোর, ওই জন্য এটা দেখানো, যেহেতু বইয়ের মধ্যে ফর্মুলাটা আছে, পরে যাতে তুমি বুঝতে পারো যে ফর্মুলাটা তুমি একটু হলেও পড়ছো। এই জিনিসগুলো অনেক বেশি ইজি, এই জিনিসগুলো নিয়ে তোমার এমসিকিউ আসবে এবং তুমি করতে পারবে, অসুবিধা নেই, তুমি এই জিনিসগুলো করতে পারবা, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এই কয়েকটা জিনিস একটু জাস্ট জেনে রাখো তাহলেই হবে, এই কয়েকটা জিনিস যে কথাগুলো বললাম এই কয়েকটা জিনিস একটু জেনে রাখলেই হবে। এর বাইরে তোমার খুব একটা যে আলাদা করে জিনিস মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, এই যে এই কয়েকটা জিনিস লিখে দিলাম, এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা, দ্যাটস ইট। ভর শক্তির যে রূপান্তরটা আছে এই জিনিসটার কয়েকটা মানে এখানে যে ফর্মুলাগুলো আছে এগুলো একটু খেয়াল রাখবা, আর তোমার আলাদা করে কোনো কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে? আলাদা করে কোনো কিছু বলো তো মনে রাখতে হবে না। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, চলো এখন দেখো আমাদের কিন্তু মোট শক্তির কনসেপ্টটাও ডান, আমাদের কিন্তু দেখো এই আপেক্ষিকতাটাও ডান, ঠিক আছে? মোটামুটি আপেক্ষিকতাটাও ডান। এখন আমাদের দুইটা টপিক বাকি থাকবে। একটা টপিক হচ্ছে কি জানো, একটা টপিক হচ্ছে তোমার, হয়তোবা তুমি পড়ছো যে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটাকে আমরা কি বলি বলো তো, ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ছো না, পিইই, যেটাকে আমরা বলি কি, দেখো বাংলায় কি বলে বলো, ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে কি বলে, ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখন আমরা পড়বো ফটো ইলেকট্রিক ইফেক্ট, ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে? ফটো মানে কি, ফটো মানে হচ্ছে আলো, আলো। ইলেকট্রিক ইফেক্ট মানে হচ্ছে তড়িৎ ক্রিয়া, তড়িৎ ক্রিয়া। তার মানে দেখো আমরা কি পড়বো বলতো, আলোর তড়িৎ ক্রিয়া পড়বো, আলোর কি পড়বো বলতো, আলোর তড়িৎ ক্রিয়া পড়বো বা ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়বো, ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়বো। এই জিনিসটা খুব ভালো মতো করে খেয়াল রাখবা, এই জিনিসটা খুব ভালো মতো করে কি রাখবা বলতো, খেয়াল রাখবা, এই জিনিসটা একটু ভালো মতো করে খেয়াল রাখবা। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আচ্ছা আমি এটা পরে বলবো, আমি যখন এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা পড়াবো এখানে আমি বলে দেবো, অসুবিধা নেই। ও আর হচ্ছে আচ্ছা ফটো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে আমার সবকিছু চলে আসবে, অসুবিধা নেই। দেখো ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা কি জানো, ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা কিন্তু অনেক বেশি ইজি জিনিস, অ্যান্ড এটা নিয়ে যে তুমি মনে করো অনেকের তোমার থাকে যে তোমার হচ্ছে অনেকে এই জিনিসটা বুঝতে পারে না বা হচ্ছে বুঝতে চায় না, আমি জিনিসটা তোমাকে অনেক সহজ করে বুঝাবো, ফর্মুলা দিয়ে বুঝাবো না, আমি তোমাকে পুরো থিওরিটা প্রমাণ করে বুঝাবো, এই জিনিসটা তোমার কাজে আসবে, এই জন্য অ্যান্ড তোমার মোস্ট অফ দ্য ম্যাথ তোমার এই অংশটা থেকেই আসবে, বুঝতে পারছো? এবং এরপরে তোমাকে ফটো ইলেকট্রিক সেল পড়াবো, আর ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই দুইটা একই একই টাইপের জিনিস, এই দুটো জিনিস পড়লেই হয়ে যায়। আর এখানে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে, যেটা আমাদের দরকার হবে না, আমাদের সিলেবাসের বাইরে। তো মোটামুটি বলা যেতে পারে আর দুইটা টপিক খুব ভালো মতো করে পড়তে পারলেই হয়ে গেছে, তার মধ্যে একটা ফটো ইলেকট্রিক ইফেক্ট আর একটা কি বলতো ফটো ইলেকট্রিক সেল, ঠিক আছে? এই দুইটা জিনিস আমরা একটু ভালো মতো করে পড়বো, এখান থেকেই 90% শিওর যে তোমার সিকিউটা দিবে, আর 10% শিওরিটি দিয়ে বলতে পারবো যে তোমার হচ্ছে ওই যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, সরি দৈর্ঘ্য ভর এবং সময়ের আপেক্ষিকতা পড়ছো না, তার মধ্যে সময়ের আপেক্ষিকতা থেকে একটা কোশ্চেন তুমি পেতে পারো, এটা মানে ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট। আর এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট এন্ড হচ্ছে কি বলতো ফটো ইলেকট্রিক সেল, এই দুটার কনসেপ্ট খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমার সিকিউটা বানানো হবে, এখান থেকে কি করা হবে বলতো, সিকিউটা বানানো হবে। হোপফুলি তুমি বুঝতে পারতেছো, কথা বুঝছো না? তার মানে আমি কি বললাম বলতো, তার মানে আমি বললাম যে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্টটা থেকেই তোমার সিকিউটা করবে, ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্টটা থেকেই তোমার কি করবে বলতো, সিকিউটা করবে। ম্যাক্সিমাম সময় দেখা যাবে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি কি বলতো, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? ওকে, দেখো এখানে আরেকটা জিনিস আমরা পড়বো ডি ব্রগলির সমীকরণ, ঠিক আছে? আমরা একটু পরে পড়বো, অসুবিধা নেই। দেখো ফটো ইলেকট্রিক ইফেক্ট একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো তোমার কাছে একটা আলোর উৎস থাকবে, কি থাকবে বলতো, একটা আলোর সোর্স থাকবে, সোর্স থেকে কি কি প্রডিউস হবে বলতো, কিসের উৎস থাকবে বলতো, এটা হচ্ছে আলোর উৎস থাকবে, কিসের উৎস, আলোর।
ঠিক আছে, আলোর একটা কি থাকবে, সোর্স থাকবে। এই আলোর সোর্স থেকে তোমার কি উৎপন্ন হবে বুঝতে পারতেছো? এই আলোর সোর্স থেকে তোমার উৎপন্ন হওয়া মানে আসলে নির্গত হওয়া বোঝাচ্ছি। এই আলোর সোর্স থেকে তোমার আসলে আলো নির্গত হবে। আলো, এই আলো নির্গত হওয়া মানে কি, আলোর কণা নির্গত হওয়া, আলোর কণা। এখান থেকে তোমার আলোর যে উৎসটা আছে এখান থেকে তোমার কি নির্গত হবে বলতো, আলোর কণা নির্গত হবে। আলোর কণাকে ইংলিশে কি বলে জানো? আলোর কণাকে ইংলিশে বলে ফোটন। কি বলে বলতো? ফোটন। এটি ইংলিশে কি বলে বলতো? ফোটন। তার মানে দেখো তোমার একটা সোর্স থেকে কি নির্গত হবে, আলোর কণা নির্গত হবে বা ফোটন নির্গত হবে। কি নির্গত হবে? ফোটন নির্গত হবে। এবং এই ফোটনটা তোমার একটা ধাতুর উপর পড়বে। একটা কিসের উপর পড়বে বলতো? ধাতুর উপর পড়বে। কিসের উপর পড়বে? ধাতুর উপর। এখন কথা হইতে পারে যে ভাইয়া ধাতুর উপর পড়বে, আপনি নেগেটিভ এগুলো কি দিতেছেন? দেখো আমি একটা জিনিস তোমাকে একটু বুঝাই। তুমি ধাতব বন্ধন পড়ছো না? ধাতব বন্ধন পড়ছো বা মেটালিক বন্ড পড়ছো না? মেটালিক বন্ড, দেখো মেটালিক বন্ডের নামটা শুনছো তো? দেখো মেটালিক বন্ড কি হয় বলো, একটু ভালো মতো করে একটু খেয়াল করো তো। দেখো মনে করো তোমার কাছে আছে লোহা বা আয়রন। তোমার কাছে কি আছে বলো তো? লোহা বা আয়রন আছে। কি আছে? লোহা বা আয়রন আছে। লোহা বা আয়রনের মনে করো এক খণ্ড বস্তু, মানে লোহা এবং আয়রন তোমার হাতের মধ্যে আছে। দেখবা ওটা অনেক বেশি ভারী লাগে। এই এক খণ্ড লোহার মধ্যে অনেকগুলো তোমার কি থাকে বলো তো? অনেকগুলো তোমার লোহার পরমাণু থাকে না? অনেকগুলো লোহার পরমাণু থাকে না? অনেকগুলো লোহার পরমাণু একত্রিত হয়েই তো তোমার এই খণ্ডটা বানায়, তাই না? এবং দেখবা যে তাদের মধ্যে যে বন্ডটা থাকে, এই যে দেখো দুইটা দুইটা আয়রন পরমাণু যখন কাছাকাছি অবস্থান করবে তাদের মধ্যে যে বন্ডটা ক্রিয়েট হবে, এই বন্ডটাকেই বলা হয় তোমার ম্যাটালিক বন্ড। তার মানে দেখো ধাতুতে ধাতুতে যে বন্ধন সেটাকে আমরা বলি ম্যাটালিক বন্ধন, বা হচ্ছে কি বন্ধন বলতো? সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ধাতব বন্ধন। ধাতুতে ধাতুতে যে বন্ধন সেটাকে আমরা বলি ধাতব বন্ধন। এবং ধাতব বন্ধন হলে তোমার দেখা যায় কি জানো, এদের যে তোমার বহিস্থ কক্ষপথটা আছে তাদের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো তোমার বের হয়ে আসে। সেগুলো কি হয়ে আসে বলতো? সেগুলো বের হয়ে আসে। এবং বের হয়ে সেগুলো কি করে জানো? সেগুলোকে দেখতে মনে হয় এরকম যে তোমার ইলেকট্রনগুলো তোমার বের হয়ে আসে। ইলেকট্রনগুলো তোমার কি হয়ে আসে বলতো? বের হয়ে আসে। ইলেকট্রনগুলো বের হয়ে আসে। এবং এই বের হয়ে আসে ইলেকট্রনের উপরেই তোমার এই ধাতুগুলো তোমার যেহেতু একটা করে ইলেকট্রন ধাতুগুলো ছেড়ে দিছে, তাহলে বলো তো এগুলো আয়ন হয়ে গেছে না? এগুলো আয়ন হয়ে গেছে। এগুলো কি হয়ে গেছে বলতো? আয়ন হয়ে গেছে। যেহেতু দান করছে অবশ্যই এটা ক্যাটায়ন হয়ে যাবে। ধাতুগুলো এইভাবে ক্যাটায়ন হয়ে যায়। ক্যাটায়ন হয়ে তাদেরকে দেখে মনে হয় তারা আসলে ভাসতেছে। কাদের মধ্যে? এই যে তোমার ফ্রি ইলেকট্রনগুলো আছে, ফ্রি ইলেকট্রনগুলোর মধ্যে। ফ্রি ইলেকট্রন, যেহেতু ইলেকট্রনগুলো তোমার ফ্রি হয়ে গেছে এই জন্য এগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এরা কি করতে পারে? এরা তোমার যখন ধাতুগুলোর মধ্যে যখন তোমার ম্যাটালিক বন্ডটা ক্রিয়েট হয়ে যায় না, তখন আসলে এরা কি হয়ে যায়? এরা হচ্ছে তোমার শেষ কক্ষপথে থাকার কারণে আকর্ষণটা কমে গিয়ে এরা খুব সহজেই বের হয়ে আসতে পারে। এবং এরা বের হয়ে কি করতে থাকে? এরা বের হয়ে ভাসতে থাকে বা চলাফেরা করতে থাকে। ঠিক আছে, এগুলোকে বলা হয় তোমার ফ্রি ইলেকট্রন। এবং তোমার দূর থেকে দেখে মনে হবে যে মানে এই যে তোমার ক্যাটায়ন গুলো আছে, এই যে তোমার ক্যাটায়ন গুলো আছে, এই ক্যাটায়ন গুলো দেখে তোমার মনে হবে যে ইলেকট্রন সাগরে হাবুডুবু খাচ্ছে বা ইলেকট্রন সাগরে ভেসে আছে। কথা বুঝতে পারছো? এই যে ইলেকট্রন গুলো দেখতেছো এগুলো কিন্তু তোমার ফ্রি ইলেকট্রন। কথা বুঝিও। এবং তুমি খুব ভালো মতো করেই জানো যে ফ্রি ইলেকট্রন থাকার কারণে ইলেকট্রন থাকার কারণেই ধাতু কিন্তু তোমার পরিবাহী পদার্থ বা বা হচ্ছে তোমার কি কন্ডাকটিভ পদার্থ হইতে পারে, বা ধাতুগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হইতে পারে। কেন? কারণ তাদের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। কারণ দেখো তড়িৎ প্রবাহিত হয়ই তোমার ইলেকট্রন ফ্লো এর কারণে। ইলেকট্রন যদি ফ্লো না করতো কখনো, তোমার তড়িৎ প্রবাহিত হইতো না। কারণ আমরা জানি তড়িৎ প্রবাহিত হয় ইলেকট্রন ফ্লো এর বিপরীত দিক থেকে। এখানে অনেক কথা আছে বাট আমি জাস্ট সামারাইজ করতেছি। তার মানে দেখো ফ্রি ইলেকট্রন না থাকলে আসলে ইলেকট্রন প্রবাহিত হইতো না, ইলেকট্রন প্রবাহিত না হলে ইলেকট্রিসিটি হইতো না। তার মানে দেখো যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে তারা কি? তারা হচ্ছে ধাতু। এবং ধাতু যারা হয় তারা কি বলতো? তারা পরিবাহী হয়। কি পরিবাহী হয়? বিদ্যুৎ পরিবাহী হয়। কারণ এই ফ্রি ইলেকট্রনের কারণে আসলে বিদ্যুৎ পরিবহন হয়। তাহলে বলতো যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকবে ওরা তো বিদ্যুৎ পরিবাহী অবশ্যই হবে। কথা বুঝতে পারছো? ওকে, খুব ভালো কথা। এই দেখো এখানে আমি তোমার মনে করো একটা মেটাল লিখছি, এখানে একটা মেটাল লিখছি। এই মেটালের মধ্যে কি থাকবে বলতো? অবশ্যই ফ্রি ইলেকট্রন থাকবে কিনা বলতো? হ্যাঁ অবশ্যই, কিন্তু এখানে ফ্রি ইলেকট্রন থাকবে। দাঁড়াও, এখানে অবশ্যই কি থাকবে বলতো? ফ্রি ইলেকট্রন থাকবে। এখানে কি থাকবে? অবশ্যই ফ্রি ইলেকট্রন থাকবে, তাই না? এখানে অবশ্যই ফ্রি ইলেকট্রন থাকবে। যখন তোমার এই আলোর কণাটা এসে যখন এই ধাতুটার উপর এসে পড়বে তখন দেখা যাবে কি জানো? তখন দেখা যাবে এখানকার ফ্রি ইলেকট্রন গুলো মুক্ত হতে শুরু করছে। এবং একটা নির্দিষ্ট বেগ নিয়ে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, কি হইলো বলতো? একটা সোর্স থেকে আলো এসে পড়লো। আলোর কি এসে পড়লো? কণা এসে পড়ার কারণে তোমার কি হইলো বলতো? এই ধাতুতে যে মুক্ত ইলেকট্রন গুলো ছিল সেগুলো তোমার বিমুক্ত হইতে শুরু করলো বা মুক্ত হইতে শুরু করলো। এই ঘটনাটাকে বলা হয় তোমার কি বলতো? আলোর তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এখানে এই জিনিসটা বোঝার আগে আমরা আরো একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের কি বলতো? ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলির সমীকরণ।
ঠিক আছে? আমি জানি এই কনসেপ্টগুলো, আমার এই ২ টা কনসেপ্টের লেকচার দিতেই তোমার ২ ঘন্টা থেকে ৩ ঘন্টা লাগবে। বাট আমি আসলে এটাকে অনেক শর্ট করে তোমাকে বুঝাবো, অসুবিধা নেই। ডি ব্রগলি সমীকরণটা কি জানো? P equals to h divided by lambda. P equals to h divided by lambda. এখানে P মানে কি? P মানে হচ্ছে তোমার ভরবেগ। P মানে কি বলতো? P মানে হচ্ছে তোমার ভরবেগ। এবং এই ল্যাম্বডা মানে কি? ল্যাম্বডা মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি বলতো? এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এই ডি ব্রগলি কি বলতে চাচ্ছে জানো? ডি ব্রগলি বলতে চাচ্ছে এই যে আলোটা আছে না, এই যে আলোর কণাটা আছে না, যেটা তোমার সোর্স থেকে এখনই তোমার হচ্ছে কি করলো, রিলিজ হলো, এই আলোর কণাটা, এই আলোর কণাটার মধ্যে তোমার ২ ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। একটা হচ্ছে তোমার ভরবেগ, আর একটা হচ্ছে তোমার কি বলতো, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? এর মধ্যে ২ ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। কিভাবে দেখো, তোমার আলো দেখো, ভরবেগ কাদের বৈশিষ্ট্য একটু বলো তো? ভরবেগ কণার বৈশিষ্ট্য না? কণা মানে কি? যাদের ন্যূনতম কিছু পরিমাণ ভর আছে সেগুলো কিন্তু আমরা কণা বলতে পারবো, তাই না? তার মানে যাদের মধ্যে তোমার ন্যূনতম ভর আছে তারা কিন্তু কণা। তার মানে কণার মধ্যে কি থাকবে? কণার মধ্যে তোমার ভরবেগ থাকবে। কণারই তো ভরবেগ হবে, যার মধ্যে ভর নাই তাহলে তার তো আমি ভরবেগ বের করতে পারবো না, কারণ ভরবেগ কাকে বলে? ভর এবং তোমার বেগের গুণফলকেই তো ভরবেগ বলে। তার মানে অবশ্যই তার মধ্যে ভর থাকতে হবে। তো ভর যদি না থাকে তাহলে সেটাকে তুমি কখনো ভরবেগ বলতে পারবা না তো। তার মানে দেখো, ভরবেগ থাকতে হলে অবশ্যই তাকে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে অবশ্যই কণা হইতে হবে। কি হইতে হবে? কণা হইতে হবে। আবার দেখো, তরঙ্গ দৈর্ঘ্য কার থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই তরঙ্গর থাকবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পেতে হইলে অবশ্যই রিকোয়ার্ড কি বলতো? ওকে তরঙ্গ হইতে হবে। ওকে কি হইতে হবে? তরঙ্গ হইতে হবে। তো ডি ব্রগলি বলতে চাচ্ছে যে আলোর যে ফোটনটা আছে, আলোর ফোটনটা একই সাথে তোমার কণা ধর্ম এবং একই সাথে তরঙ্গ ধর্ম দুইটাই প্রকাশ করতে পারে। আলোর এই কণাটা কি করতে পারে বলতো? আলোর এই কণাটাকে বলা হয় ফোটন। এই ফোটন কি করতে পারে? একই সাথে তোমার কণা ধর্ম এবং একই সাথে তোমার তরঙ্গ ধর্ম প্রদর্শন করতে পারে। এবং তুমি জানলে অবাক হবা, এই যে তোমার আলোটা এটা আমি একটা সাইনের গ্রাফ আর্ট করে দেখি। একটা সাইনের গ্রাফ আর্ট করতেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা সাইনের গ্রাফ। এটা কিসের গ্রাফ বলতো? এটা কিন্তু তোমার সাইন থিটার গ্রাফ। ওয়াই ইকুয়ালস টু সাইন থিটার গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। দেখো, ওয়াই ইকুয়ালস টু সাইন থিটার গ্রাফ আর্ট করলেও এটাকে তুমি যদি একটা ওয়েভ হিসেবে চিন্তা করো, ওয়েভ মানে কি বলতো? তরঙ্গ। এটা একটা ওয়েভ না? ডেফিনেটলি ভাইয়া, এটা কিন্তু একটা ওয়েভ। এটা কি? এটা হচ্ছে তোমার একটা ওয়েভ, এবং এটা কিন্তু তোমার সাইনের গ্রাফ, এবং এটা কিন্তু তোমার একটা তরঙ্গ। খুব ভালো কথা। এবং এই তরঙ্গটা দেখো এক্স অক্ষ বরাবর অভিমুখী। ওকে, আচ্ছা, অত কথা বাদ। এখন তুমি একটু ভালো মতো খেয়াল করবা, এই যে তরঙ্গটা আছে না, এরকম অসংখ্য তরঙ্গ, মানে বিভিন্ন, এটা তো সাইনের তরঙ্গ, কিন্তু সাইনের যে তরঙ্গ হইতে হবে আলোর, এরকম কোনো কথা নেই। অন্য অনেক রকম তরঙ্গ আকারে তোমার আলোটা আসতে পারে, কিন্তু সে আসবে কি আকারে বলতো? ওয়েভ আকারে বা তরঙ্গ আকারে। এখন দেখো, এই যে ওয়েভটা আছে না, তুমি ওয়েভটাকে যদি জুম করো তাহলে তুমি দেখতে পারবা এই ওয়েভগুলোর মধ্যে অনেকগুলো ফোটোর যে কণাগুলো আছে না, এই কণাগুলো প্যাকেট আকারে আসতেছে। ঠিক আছে? তুমি এটাকে জুম করলে দেখতে পারবা এখানে কণাগুলো তোমার প্যাকেট আকারে কি করতেছে বলতো? প্যাকেট আকারে তোমার এই যে মানে প্যাকেট হয়ে তরঙ্গ আকারে তোমার হচ্ছে রিলিজ হচ্ছে। প্যাকেট হচ্ছে প্রথমে, তারপরে সেটা তরঙ্গ আকারে রিলিজ হচ্ছে। মানে কি, আলোর যে কণাগুলো আছে, এই কণাগুলো কি হচ্ছে বলতো? এই কণাগুলো তোমার প্যাকেট হচ্ছে। কি হচ্ছে? প্রথমে প্যাকেট হচ্ছে। মনে করো তিনটা কণা নিয়ে একটা প্যাকেট। এরকম প্যাকেট হয়ে তারা তোমার সমান্তর, মানে তারা তোমার তরঙ্গ আকার পথে রিলিজ হচ্ছে, বা তরঙ্গ আকার পথে তারা হচ্ছে তোমার আসতেছে। ঠিক আছে? তরঙ্গ আকার পথে তারা আসতেছে। তার মানে দেখো, আলো তোমার একটা করে তোমার ফোটন আসতে পারে না। একটা করে ফোটন আসতে পারে না। মূলত কি হয় বলতো? আলোর অনেকগুলো কণা মিলে প্যাকেট হয়। এই প্যাকেটগুলোই তোমার তরঙ্গ আকারে প্রবাহিত হয়। এই প্যাকেটগুলোই কি হয় বলতো? তরঙ্গ আকারে প্রবাহিত হয় বা তরঙ্গ আকারে আসে। জিনিসটা দেখতে লাগে এরকম। ঠিক আছে? দেখো, প্রতিটাই তোমার হচ্ছে কিসের প্যাকেট বলতো? ফোটনের কণার প্যাকেট। ফোটনের কিসের প্যাকেট? ফোটনের কণার প্যাকেট। এবং এই প্যাকেটগুলো হয়ে তারা তরঙ্গ আকারের পথে তোমার কি হয় বলতো? তরঙ্গ আকার পথে তারা রিলিজ হয়, বা তরঙ্গ আকারের পথে তারা বের হয়। কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো, এরা কি? এরা হচ্ছে তোমার কণা না? এরা কণা। তাহলে অবশ্যই এদের ভর আছে। এদের ভর থাকলে এদের ভরবেগ থাকবে, আর ভরবেগ থাকলে এদের অবশ্যই শক্তি থাকবে। ভরবেগ বের করতে পারলে শক্তি তো অবশ্যই বের করতে পারবা। তার মানে দেখো, এদের শক্তিও থাকবে। এদের কিন্তু কি থাকবে বলতো? শক্তিও থাকবে। আবার আমরা জানি একটা তরঙ্গেরও কিন্তু শক্তি থাকে, তাই না? তো আলটিমেটলি তুমি বলতে পারবে এই ফোটনে কি থাকবে বলতো? ফোটনে কিন্তু তোমার শক্তি থাকবে। কি থাকবে বলতো? শক্তি থাকবে। ফোটনে কি থাকবে? শক্তি থাকবে। এবং এটাকে বলা হয় তোমার ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণটা একটা কনভার্সন সমীকরণ। এটাকে একটা কনভার্সন সমীকরণও বলতে পারবা। কনভার্সন কিসে থেকে কিসে? কনভার্সনটা করে হচ্ছে তোমার তরঙ্গ ধর্ম থেকে কণা ধর্মে। তো এই কনভার্সনটা, মানে এই ফর্মুলার সাহায্যে তুমি কনভার্ট করতে পারবা। কি কনভার্ট করতে পারবা? তরঙ্গ ধর্মকে তুমি হচ্ছে কণা ধর্মে কনভার্ট করতে পারবা, অথবা কণা ধর্মকে তুমি তরঙ্গ ধর্মে কনভার্ট করতে পারবা। কথা বুঝছো? এটা হচ্ছে তোমার ডি ব্রগলি সমীকরণ। এই সমীকরণটা একটু মাথায় রাখবা। আর এইচ হচ্ছে ভাইয়া প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে? এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং এই প্ল্যাঙ্কের ধ্রুবকের একক হচ্ছে তোমার জুল সেকেন্ড। এই প্ল্যাঙ্কের ধ্রুবকের একক কি বলতো? জুল সেকেন্ড। কথা বুঝছো? ওকে,
খুব ভালো কথা। ডি ব্রগলি সমীকরণটা আই গেস বুঝতে পারছো। এবং দেখো মেটালিক বন্ড আছে না, মেটালিক বন্ডের মধ্যেও তোমার কিন্তু এনার্জি থাকে। কি থাকে বলো তো? এনার্জি থাকে। যে কোনো বন্ড ক্রিয়েট করতে তোমার এনার্জি দরকার হবে, এনার্জি দরকার হবে। বলো তো তোমার যদি এনার্জি না থাকে তাহলে তুমি কি অ্যাটাচ হইতে পারবা? অ্যাটাচ বলতে মনে করো তুমি ধরো, তুমি মনে করো কি করতে যাচ্ছ, তুমি মনে করো এখন এখন তুমি মনে করো আমার ক্লাসটা দেখতেছো, ঠিক আছে? এই মুহূর্তে এতখানি ক্লাসটা তুমি দেখিয়ে ফেলছো, বা তুমি আরো সামনে দেখার চেষ্টা করতেছো বা দেখতেছো। এই ক্লাস দেখার জন্য তোমার এনার্জির প্রয়োজন হয়েছে কিনা? অবশ্যই ভাইয়া তোমার এনার্জির প্রয়োজন হয়েছে। এনার্জি না থাকলে তো তুমি আমার ক্লাসটা দেখতে পারতা না, পারতা না। তার মানে দেখো ক্লাসটার সাথে তুমি অ্যাটাচ হইতে পারছো কেন? কারণ তোমার এনার্জি আছে। বলো, একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে অ্যাটাচ হইতে পারছে কেন? কারণ তার একটা বন্ড এনার্জি আছে। তার কি আছে বলতো? একটা বন্ড এনার্জি আছে। কি আছে বলতো? তার একটা বন্ড এনার্জি আছে। এই এনার্জিটা থাকার কারণেই সে আসলে একজন আরেকজনের সাথে অ্যাটাচড হয়ে আছে। যেরকম তুমি দেখবে অক্সিজেনের সাথে অক্সিজেনের একটা বন্ড আছে, এনার্জি আছে। তারপরে দেখবা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের একটা বন্ড এনার্জি আছে। তারপরে তুমি দেখবা যে হচ্ছে ক্লোরিনের সাথে ক্লোরিনের একটা বন্ড এনার্জি আছে। এগুলো পড়ছো না? এগুলো এসএসসিতে ছিল, কিন্তু এগুলো কিন্তু এসএসসিতে ছিল, যে বন্ধন শক্তি নামে যে কনসেপ্টটা ছিল সেটা বন্ধন শক্তি, ঠিক আছে? তার মানে দেখো মেটালিক বন্ডের মধ্যে কি থাকে বলতো? শক্তি থাকে। তার মানে দেখো তো এইখানেও এটা তো তোমার একটা ধাতু, ঠিক আছে? তার মানে এই ধাতুর মধ্যেও কি থাকবে? শক্তি থাকবে। ধাতুর মধ্যেও কি থাকবে বলতো? শক্তি থাকবে। ধাতুর মধ্যে কি থাকবে? শক্তি থাকবে। এই শক্তিটাকে তোমার কি দ্বারা প্রকাশ করা হয় জানো? ডাব্লু নট দিয়ে। ডাব্লু নট দিয়ে কেন প্রকাশ করা হয়? কারণ এটাকে বলা হয় তোমার ওয়ার্ক ফাংশন। ইংলিশে কি বলে বলো তো? ওয়ার্ক ফাংশন। ইংলিশে এটাকে বলে ওয়ার্ক ফাংশন। আমি আমার তোমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। আমার এই অংশটার উপর তোমার একটা সিমুলেশন বানানো আছে। ওই সিমুলেশনটা তোমরা ট্রাই করবে অবশ্যই। ওখানে এই জিনিসটা একদম খুব বিস্তারিতভাবে দেখতে পারবা, মানে নিজেরাই তুমি আসলে দেখতে পারবা, ঠিক আছে? এবং দেখো আলোর যেহেতু তোমার কণা, তাহলে আলোর কি থাকবে? অবশ্যই আলোর একটা তোমার শক্তি থাকবে। আলোরও কি থাকবে? আলোর একটা শক্তি থাকবে। জি ভাই, আলোর একটা শক্তি থাকবে। এই শক্তিটা তোমার হচ্ছে মনে করো ই, ঠিক আছে? এই শক্তিটা তোমার কি বলতো? ই। আর এই ডাব্লু নট কি? ডাব্লু নট হচ্ছে তোমার ধাতুর শক্তি। কিসের শক্তি বলতো? ধাতুটার শক্তি, ঠিক আছে? বা এই যে এদের মধ্যে যে বন্ডগুলো আছে, এই বন্ডগুলোর শক্তি। এখন তোমাকে যদি আমি বলি, এখন এইটাকে ইংলিশে বলে তোমার ওয়ার্ক ফাংশন, এবং বাংলায় বলে তোমার কার্যাপেক্ষক। কি বলা হয় বলতো? কার্যা কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক মানে কি জানো? ন্যূনতম যতটুকু শক্তি প্রদান করলে তোমার ইলেকট্রনটা মুক্ত হবে, সেটাকে আমরা বলি কার্যাপেক্ষক। ন্যূনতম যতটুকু পরিমাণে শক্তি দিলে, শক্তি শক্তি সম্পূর্ণ একটা যদি কণা এসে ধাতুর উপর পড়ে এবং যদি ইলেকট্রনটা নির্গত হয়, ওই ন্যূনতম কণাটার যে তোমার শক্তিটা, সেটাকে বলা হবে তোমার কার্যাপেক্ষক। দাঁড়াও আমি একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? একটু বোঝানোর চেষ্টা করি। দেখো পি কখন হবে, পি কখন হবে না। পি মানে হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটা কখন হবে, কখন হবে না। দেখো কখন হবে, কখন হবে না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখো আমার কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আমার কোনো একটা সোর্স থাকবে। এই সোর্স থেকে তোমার আলো এসে কোথায় পড়বে বলতো? আলো এসে তোমার একটা ধাতুর উপর পড়বে। এই ধাতু থেকে কি হবে বলতো? ধাতু থেকে যে ইলেকট্রনগুলো আছে, মুক্ত ইলেকট্রনগুলো, সেগুলো কি হয়ে যাবে? সেগুলো একটা নির্দিষ্ট বেগ নিয়ে মুক্ত হয়ে যাবে। সেগুলো একটা নির্দিষ্ট বেগ নিয়ে মুক্ত হয়ে যাবে। এটি তো আমার কনসেপ্ট, তাই না? তার মানে দেখো এই তরঙ্গটার কি আছে? একটা শক্তি আছে। এই শক্তিটা হচ্ছে ই। এবং দেখো তো তোমার এই ধাতুটার একটা কার্যাপেক্ষক আছে। কার্যাপেক্ষক মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন। মানে যতটুকু ন্যূনতম শক্তি না দিলে আসলে এই তোমার ইলেকট্রনটা মুক্ত হবে না, সেই শক্তির পরিমাণটাকে বলা হয় কার্যাপেক্ষক। তার মানে তোমাকে যদি আমি বলি, দেখো এখানে ৩ রকমের কেস হতে পারে। প্রথম কেসটা, যদি এই ই এর মানটা যদি তোমার এই কার্যাপেক্ষকের চাইতে বড় হয়, তাহলে কি হবে? অথবা হইতে পারে কি বলতো? এর মানটা যদি কার্যাপেক্ষকের চাইতে ছোট হয়, তাহলে কি হবে? এবং আরেকটা কেস হইতে পারে কি বলতো? এর মানটা যদি কার্যাপেক্ষকের সমান হয়ে যায়, তাহলে কি হইতে পারবে? দেখো তুমি শক্তির নিত্যতা সূত্র পড়ছো না? শক্তির মোট শক্তি এবং মানে শক্তির আদি শক্তি এবং মোট মানে শেষ শক্তি, দুটো কি থাকবে? দুটো অবশ্যই সমান থাকবে। মানে মোট আদি শক্তি এবং শেষ শক্তি অবশ্যই কি হইতে হবে? সমান হতে হবে। শক্তির নিত্যতা সূত্রটা আমাদেরকে তাই বলতেছে। শক্তির নিত্যতা সূত্রটা আমাদেরকে তাই বলতেছে যে তার আদি শক্তি এবং শেষ শক্তি কি হবে? সমান হবে। ওকে? তার মানে দেখো তোমার এখানে যে তোমার তরঙ্গটা আসতেছে, তার তরঙ্গটা শক্তিটা এই কার্যবিভবের চাইতে বেশি। তাহলে বলো তো কার্যবিভবের চাইতে শক্তিটা যদি বেশি হয়, তাহলে অবশ্যই ইলেকট্রন মুক্ত হবে। অবশ্যই ইলেকট্রন মুক্ত হবে। তার মানে তুমি বলতে পারবে এখানে তোমার পিই হবে। এখানে কি হবে বলো তো? পিই হবে। এবং এখানে ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগ নিয়ে মুক্ত হবে। ইলেকট্রন বেগ নিয়ে মুক্ত হবে, ভি বেগে মুক্ত হবে। গ্রেট। আবার দেখো এখন কার্যবিভবের চাইতে তোমার এই ফোটনের যে শক্তিটা, সেটা কম। তাহলে এখানে তোমার পিই হবে না। পিই হবে না হবে না ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করি। এবং ইলেকট্রন এখানে মুক্ত হবে না। এবং দেখো লাস্টলি, যদি তোমার হচ্ছে এই শক্তিটা তোমার কার্যবিভবের শক্তি সমান হয়ে যায়, তাহলে পিই হবে। পিই ঠিকই হবে, কিন্তু ইলেকট্রন এর বেগ থাকবে না, মানে বেগ শূন্য হবে। আমি জিনিসটা বুঝাবো, টেনশন নাই। দেখো আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো জন সিনা
সরি জন সিনা না, ধরে নাও বাংলাদেশের একটা তোমার কয়েক বছর আগে বা 90 যুগের তোমার একটা ভিলেনের কথা চিন্তা করো, যে ভিলেনটার নাম হচ্ছে তোমার ডিপজল। ঠিক আছে, এই ডিপজল নিয়ে চিন্তা করো। ঠিক আছে, এই ডিপজল মনে করো তোমার হচ্ছে ডিপজল কি করতেছে, নায়িকার বাসায় গেছে। ঠিক আছে, নায়িকা এখন মনে করো একটা রুমের সাথে লক করে নায়িকাকে রাখা হয়েছে যাতে ডিপজল ঢুকতে না পারে। এখন দেখো তো ডিপজল হচ্ছে তোমার এই তরঙ্গটা। ডিপজল কি বলতো, ডিপজল হচ্ছে তোমার এই তরঙ্গটা। নায়িকা কোথায় আছে, নায়িকা তার রুমের মধ্যে আছে। নায়িকা কোথায় আছে, নায়িকা তার রুমের মধ্যে আছে। আর ডিপজল রুমের বাইরে দাঁড়ায় আছে। ডিপজল হচ্ছে তোমার কি বলতো, ডিপজল হচ্ছে তোমার এই তরঙ্গটা। ঠিক আছে, এখন ডিপজল ডিপজল যায়, খুব জোরে লাত মারতেছে বা খুব জোরে মারতেছে দরজাটার মধ্যে, এবং এক পর্যায়ে সে দরজাটা ভেঙে ফেলছে। এক পর্যায়ে সে দরজাটা ভেঙে ফেলছে। তাহলে বলো তো সে নায়িকাকে পাবে কিনা? অবশ্যই সে নায়িকাকে পাবে। তার মানে দেখো, এই ডিপজলের শক্তি যদি তোমার কার্যবিভাগের চাইতে বড় হয়ে যায়, তাহলে সে দরজাটাকে ভেঙে ফেলতে পারবে, অর্থাৎ পি হবে এবং ইলেকট্রনও তোমার মুক্ত হবে। ঠিক আছে, আবার মনে করো ডিপজলের এবার শক্তি কমে গেছে, শক্তি কমে গেছে এবং সে দরজাটাকে ভাঙতে পারলো না। তাহলে কি হবে? তাহলে সে নায়িকাকে কখনো পাবে? পাবে না। তার মানে দেখো, এবার ডিপজলের শক্তি কম কিন্তু কার্যবিভাগের শক্তি বেশি, তাহলে তোমার পি কিন্তু হবে না। আবার দেখো, এবার মনে করো তোমার ডিপজলের শক্তি এমন শক্তি যে তোমার যতটুকু শক্তি দিলে তোমার দরজাটা ভাঙবে তার শক্তিও ততটুকু। সে আসলে দরজাটা ভাঙে সে অজ্ঞান হয়ে গেছে। মানে সে দরজাটা ভেঙে ফেলছে কিন্তু সে অজ্ঞান হয়ে গেছে। তাহলে সে নায়িকাকে পাইলো, কিন্তু নায়িকাকে কিন্তু সে নিয়ে যেতে পারলো না। নায়িকাকে কিন্তু সে নিয়ে যেতে পারলো না। তার মানে দেখো, তোমার ডিপজলের শক্তি কার্যবিভাগের শক্তি সমান, অর্থাৎ ওই দরজাটাকে ভাঙার শক্তি সমান। তাহলে দেখো তো, পি ঠিকই হচ্ছে কিন্তু তার কোনো বেগ থাকতেছে না, তার কিন্তু কোনো বেগ থাকতেছে না। অর্থাৎ ইলেকট্রনটা শুধু নির্গত হবে, কিন্তু ইলেকট্রনটা কিন্তু কোনো বেগে গতিশীল হবে না। ইলেকট্রনটা কি হবে, শুধু নির্গত হয়ে বসে থাকবে। ইলেকট্রনটা কি হবে বলতো, শুধু নির্গত হয়ে বসে থাকবে। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? ওকে, এখন দেখো আমরা শক্তি নিত্যতা সূত্র পড়ছি। কি পড়ছি? শক্তি নিত্যতা সূত্র পড়ছি। সেখানে আমরা জানি যে আদি শক্তি এবং শেষ শক্তি সবসময় সমান হবে। আদি শক্তি এবং শেষ শক্তি সমান হবে। তার মানে দেখো, তোমার এই তরঙ্গ দৈর্ঘ্যটা যে শক্তি ছিল, বা তরঙ্গটা যে তোমার শক্তি ছিল, এই তরঙ্গটাতে তোমার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, তাই না? তার মানে তরঙ্গটা যে তোমার শক্তি ছিল, এই শক্তিটা কার সমান হবে বলতো? অবশ্যই কার্যাপেক্ষক। এবং দেখো গতিশক্তি সমান হবে। কার সমান হবে? গতিশক্তি সমান হবে। দেখো কারণ কি? কারণ তোমার ইলেকট্রনটা একটা ভি বেগে গতিশীল না, ইলেকট্রনটা ভি বেগে গতিশীল না। আর কোনো কিছু বেগ থাকলে অবশ্যই তার গতিশক্তি থাকবে। তার মানে তুমি বলতে পারবা, দেখো তোমার আদি শক্তি ছিল ই, মানে ওই তরঙ্গটা যে শক্তি দিয়ে ভূপাতিত হয়েছে বা ওই ধাতুটার উপর পড়ছে, সেই শক্তিটা কার সমান হয়ে যাবে? কার্যাপেক্ষক প্লাস গতিশক্তি সমান হবে। কার সমান হবে? কার্যাপেক্ষক প্লাস গতিশক্তি সমান হবে। এটাই হচ্ছে তার শেষ শক্তি, বুঝতে পারছো? তার মানে দেখো, এখানে তোমার কি 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 মেনটেন করতেছে? এখানে তোমার শক্তি নিত্যতা সূত্রটা মেনটেন করে চলতেছে। এখানে কি করতেছে বলতো? এখানে শক্তি নিত্যতা সূত্রটা মেনটেন করে চলতেছে। বুঝতে পারছো? ওকে, দেখো, এখানে তো তোমার কোনো ফর্মুলাই হবে না, এখানে কোনো ফর্মুলা হবে না। কিন্তু দেখো, এখানে তোমার যে পরিমাণ শক্তি প্রয়োগ করতেছো, ঠিক সেই পরিমাণ শক্তি তোমার ব্যয় হয়ে যাচ্ছে তোমার হচ্ছে কার্যাপেক্ষকটাকে জাস্ট মিট করতে বা কার্যাপেক্ষকটাকে জাস্ট সরাইতে। বাকি আর কোনো শক্তি থাকতেছে না। তার মানে এখানে তার গতিশক্তিটা কি হবে? গতিশক্তিটা এখানে শূন্য হবে। অর্থাৎ এটাই হবে 3 নম্বর কেসের জন্য ফর্মুলা, এটাই হবে তোমার 1 নম্বর কেসের জন্য ফর্মুলা, এবং এই ফর্মুলাটা দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে, অর্থাৎ এই ফার্স্ট ফর্মুলাটা দিয়ে। চলো আমরা ফার্স্ট ফর্মুলাটা নিয়ে একটু ডিসকাস করি। দেখো এখানে কি পেলাম, ই ইকুয়ালস টু আমরা কি পেয়েছি? কার্যপেক্ষক প্লাস কি পেয়েছি বলতো? প্লাস পাইছি হচ্ছে আমাদের ই কে মানে গতিশক্তি। ঠিক আছে, গতিশক্তি। আচ্ছা, এখানে ই কে ম্যাক্স দিয়ে শিখবা। ওকে, ঠিকঠাক। এখন দেখো একটু ভালো মতো করে খেয়াল করবা। এখানে ই হচ্ছে তোমার শক্তি, এবং তুমি খুব খুব ভালো করেই জানো, সমান সমান তুমি লিখতে পারবা এইচ এফ এবং এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এই জিনিসটা তুমি লিখতে পারবা না। কেন পারবা? এই এফ হচ্ছে তোমার কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি বলতো? ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে দেখো, তুমি এখান থেকে কে ভেঙে লিখতে পারবা কি? এইচ এফ। সেম ভাবে এই ডাব্লিউ নট, এটা কি? এটাও তো তোমার শক্তি, এটাকে তুমি ভেঙে লিখতে পারবা এইচ এফ নট। প্লাস কে তুমি ভেঙে লিখতে পারবা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। ওকে, এখানে দেখো আমি প্রতিটা জিনিস, উপরেরটা ফর্মুলা নিচেরটা ফর্মুলা, দুইটাই তোমার কাজে আসবে। এখানে এইচ হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক। এফ হচ্ছে তোমার কম্পাঙ্ক। যার একক কিনা তোমার হার্ট বা হচ্ছে পার সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবকের একক হচ্ছে জুল সেকেন্ড। এরপরে দেখো এফ নট হচ্ছে তোমার কি জানো? সূচন কম্পাঙ্ক। অর্থাৎ ন্যূনতম যত কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ তরঙ্গ তোমার ধাতুটার উপর ভূপতিত হচ্ছে,
সেই তরঙ্গর দৈর্ঘ্যটার যে কম্পাঙ্কটা সেটা মানে সেই তরঙ্গটা যে কম্পাঙ্কটা সেটা হচ্ছে এফ নট, মানে যতটুকু মানে যেই কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য নির্গত করলে তোমার পিই হবে বা ফোটো ইলেকট্রিক ইফেক্টটা হবে বা ইলেকট্রন নির্গত হবে, সেই তরঙ্গের কম্পাঙ্কটার মানই হচ্ছে তোমার সূচন কম্পাঙ্ক। কথা বুঝছো? বা সেটাকে আমরা বলি সূচন কম্পাঙ্ক, ঠিক আছে? আর এম কি? এম হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, ঠিক আছে? ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর। আচ্ছা, ভিম্যাক্স এটা কি বলতো? ইলেকট্রনের সর্বোচ্চ গতি, মানে যে গতির শক্তিটা নিয়ে আসলে ইলেকট্রনটা নির্গত হচ্ছে, নির্গত বেগ, ইলেকট্রনের নির্গত বেগ। কথা বুঝছো? দেখো এই দুটো ফর্মুলা দিয়েই তোমার ম্যাথগুলো হয়ে যাবে, এই দুটো ফর্মুলা দিয়ে তোমার ম্যাথগুলো কি হবে বলতো? হয়ে যাবে। কথা বুঝছো? এই দুটো ফর্মুলাই ইম্পর্টেন্ট, এই দুটো ফর্মুলাই কি বলতো? ইম্পর্টেন্ট। এবং দেখো এখান থেকে যে তোমার ইয়াটা বের হবে, এখান থেকে তোমার যে ইলেকট্রনটা বের হবে তার গতিশক্তিটা কিন্তু সর্বোচ্চ হবে। কেন হবে এগুলো আপাতত জানার দরকার নেই, জাস্ট এতটুকু জানলেই হবে এবং এই দুইটা ফর্মুলা মাথায় রাখতে পারলেই তুমি ম্যাথ করতে পারবা। ওকে ওকে। এবং দেখো এই এইচ এফ এটার একক কিন্তু জুল হবে, কারণ শক্তির একক এইচ এফ নট, এটারও একক জুল হবে এবং এটাও তোমার শক্তি, এটারও একক কি হবে? জুল হবে। তার মানে দেখো এককগুলো তোমার সেম ঠিকঠাক আছে, তাহলে সমীকরণটা তোমার কি আছে বলতো? ঠিক আছে। কথা বুঝছো? কথা বুঝছো? ওকে। এখান থেকে দেখো এখানে আরো দুটো ফর্মুলা লিখে রাখো। এফ এর কিছু ফর্মুলা আছে। এফ ইকুয়ালস টু লেখা যায় 1/t অথবা লেখা যায় n ডিভাইডেড বাই টি। n মানে কি বলতো? n মানে হচ্ছে তোমার কম্পন সংখ্যা, কম্পন সংখ্যা। n মানে কি? n মানে হচ্ছে তোমার কম্পন সংখ্যা। আর এই টি মানে কি? টি মানে হচ্ছে ভাইয়া কি বলতো? টি মানে হচ্ছে তোমার পর্যায়কাল, পর্যায়কাল। এই দুটো ফর্মুলা একটু লিখে রাখো, এই দুটো ফর্মুলা একটু লিখে রাখো। মাঝে মাঝে এই ধরনের ফর্মুলাগুলো আমাদের কাজে চলে আসে, কখন কোনটা কাজে আসবে আমরা বলতে পারবো না, ঠিক আছে? বলতে পারবো না, বাট মেইন ফর্মুলা হচ্ছে এই দুটা, ঠিক আছে? এই দুটো দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে। ওকে, হোপফুলি তুমি বুঝতে পারছো যে কখন পি হবে বা কখন ফটো ইলেকট্রিক ইফেক্টটা হবে, কখন হবে না, কেন হবে। এই জিনিসগুলো আমি অনেক তাড়াতাড়ি করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক সেল। ফটো ইলেকট্রিক সেল, ঠিক আছে? ফটো ইলেকট্রিক সেল জিনিসটা কি জানো? দাঁড়াও আমি একটা সেল অ্যাড করি আগে। এই দেখো এটা হচ্ছে তোমার একটা বর্তনী, ঠিক আছে? এটা একটা বর্তনী এবং এই যে তুমি সেলটা দেখতেছো এটাকে বলা হয় তোমার ফটো ইলেকট্রিক সেল। এটাকে কি বলা হয় বলতো? এটাকে তোমার বলা হয় ফটো ইলেকট্রিক সেল। যার এই যে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তার মানে এখান দিয়ে তোমার তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা, এটা যদি এখানে তোমার দুইটা ধাতু লাগানো থাকে, কি লাগানো থাকে বলতো? এখানে তোমার দুইটা ধাতু লাগানো থাকে, কি লাগানো থাকে বলতো? দুইটা ধাতু লাগানো থাকে, ঠিক আছে? এখানে কি লাগানো থাকে? দুইটা ধাতু লাগানো থাকে। তার মানে দেখো তো এই অংশটা তোমার হবে পজিটিভ, এই অংশটা তোমার কি হবে? নেগেটিভ হবে। কারণ এই যে এই পাশে যে অংশটা আমি ড্র করলাম, এই অংশটা তোমার হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট, আর অপর অংশটা তোমার পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট আছে, এই জন্য এই অংশটা হবে পজিটিভ। এখন দেখো তো আমার তড়িৎ প্রবাহিত হয় কিভাবে? তড়িৎ প্রবাহিত হয় আমার ইলেকট্রনের দিকে, সরি ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে, অর্থাৎ আমার তড়িৎটা প্লাস থেকে মানে উচ্চ বিভব প্রান্ত থেকে প্রবাহিত হবে এবং আমার আমার যে তোমার ইলেকট্রনটা আছে তারা কোন দিক দিয়ে প্রবাহিত হবে বলতো? তারা হচ্ছে তার বিপরীত দিক থেকে প্রবাহিত হবে, তাই না? ওকে, খুব ভালো কথা। তার মানে দেখো এইখানে এখানে তোমার সব পজিটিভ চার্জগুলো পাবা, এই আশেপাশে তুমি সব পজিটিভ চার্জগুলো পাবা, তাই কিনা? কারণ এই অংশটা কি? এই অংশটা পুরোটা পজিটিভ হয়ে গেছে, আর এই আশেপাশে তুমি সব নেগেটিভ চার্জগুলো পাবা, তাই কিনা বলো তো? আর এটা কি? এই যে হলুদ কালারের যে অংশগুলো দেখতেছে এগুলো কি? হলুদ কালারের যে অংশগুলো দেখতেছে এগুলো কিন্তু প্রতিটাই ধাতু। এগুলো কি বলতো? এগুলো কিন্তু তোমার ধাতু। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে তোমার ধাতু, ঠিক আছে? তুমি দেখবা কি জানো? তুমি দেখবা যে হচ্ছে যখন তুমি এখানে কারেন্ট দিবা বা এখানে তুমি যখন ভোল্টেজটা দিবা, এখানে যখন তুমি ভোল্টেজ বাড়াবা, এই ভোল্টেজটা বাড়ানোর সময় তুমি দেখবা যে ভোল্টেজটা বাড়ানোর কারণে কি হবে বলতো? এখানে তোমার তড়িৎ প্রবাহ বের হবে এবং তড়িৎ প্রবাহটা দেখো এই অংশটা পুরাটা প্লাস, এই অংশটা তোমার পুরাটা মাইনাস, এই অংশটা কি বলতো? পুরাটা মাইনাস। এই প্লাস মাইনাস কি করবে? একে অপরকে আকর্ষণ করবে, যার কারণে দেখা যাবে কি জানো? যার কারণে দেখা যাবে তোমার এই প্লাস থেকে মাইনাসের দিকে তোমার তড়িৎটা প্রবাহিত হচ্ছে, প্লাস থেকে মাইনাসের দিকে তোমার তড়িৎটা যাচ্ছে বা তড়িৎটা তোমার প্রবাহিত হচ্ছে এবং হয়ে তারপরে তোমার এই বর্তনীটা কভার করতেছে। কিন্তু তুমি যখন কি করবা জানো? তুমি যখন এখানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি যখন নির্গত করবা বা এখান থেকে যখন তুমি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের একটা রে ফেলবা এই ধাতুটার উপর, তখন দেখা যাবে কি জানো? এই ধাতু থেকে মুক্ত ইলেকট্রনগুলো বাইরে চলে আসবে। মুক্ত ইলেকট্রনগুলো কি করবে বলতো? বাইরে চলে আসবে। আচ্ছা বলো তো, এই ইলেকট্রনগুলো যদি তোমার বাইরে চলে আসে তাহলে বলো তো এই যে পজিটিভ চার্জটা এটা কেন হুদাই হুদাই এত দূরে চার্জকে আকর্ষণ করবে? তার কাছেই তো তোমার নেগেটিভ চার্জগুলো রিলিজ হচ্ছে, তাহলে বলো তো সে কি তোমার গাধার মতো পুরো পথটা ক্রস করে তারপরে ওই প্রান্তে যাবে? যাবে না। সে কি করবে? সে তোমার
সে তোমার নগদে পল্টে নিবে। নগদে পল্টে নেওয়া মানে কি জানো? নগদে পল্টে নেওয়া মানে হচ্ছে সে 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 যদি এখান থেকে কোনো আলোর রেখা না আসতো তাহলে সে পুরো পথটা পার হয়ে তারপরে নেগেটিভ আয়নগুলোর কাছে যাইতো বা নেগেটিভ চার্জগুলোর কাছে যাইতো, কিন্তু এখন সে আর যাবে না। এখন সে কি করবে, যেহেতু সে কাছেই তার নেগেটিভ চার্জগুলোকে পেয়ে যাবে, মনে করো নেগেটিভ চার্জগুলো এখানে উৎপন্ন হইলো বা ছিটকে এখানে আসলো, এই যে এখানে দেখো সে সে কাছেই তোমার নেগেটিভ চার্জগুলোকে পেয়ে যাচ্ছে, তাহলে সে কেন অত দূর যাবে? সে গিয়ে এই নেগেটিভ চার্জগুলোর সাথে নিউট্রাল হয়ে যাবে। সে গিয়ে এই নেগেটিভ চার্জগুলোর সাথে কি হয়ে যাবে বলতো? নিউট্রাল হয়ে যাবে। তার মানে বলো সে কি আর ওই প্রান্তে যেতে পারতেছে? ওই প্রান্তে যেতে পারতেছে না। তাহলে কি এখানে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে? হচ্ছে না। এখানে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হইতে পারবে না। এখানে কিন্তু তোমার কোনো তড়িৎ প্রবাহ হইতে পারবে না। এবং দেখো যে ভোল্টেজের কারণে এই জিনিসটা ঘটতেছে, সেই ভোল্টেজটাকে তোমার বলা হয় স্টপিং ভোল্টেজ। কি বলা হয় বলতো? স্টপিং স্টপিং ভোল্টেজ বলা হয়। কি বলা হয় বলতো? স্টপিং ভোল্টেজ বলা হয়। হোপফুলি তুমি বুঝতে পারতেছো স্টপিং ভোল্টেজ জিনিসটা কি। যে ভোল্টেজটার কারণে তোমার এই দেখো ফটো ইলেকট্রিক ইফেক্ট, আমার ফটো ইলেকট্রিক সেলের মধ্যে থাকা যে তোমার প্লাস আয়নগুলো আছে, এগুলো নেগেটিভ আয়নগুলোর সাথে যেতে পারে না বা বর্তনীটা তোমার চলে না, সেই ভোল্টেজটাকে বলা হয় তোমার কি বলতো? স্টপিং ভোল্টেজ। যত বেশি তুমি ভোল্টেজটা বাড়াবা তত বেশি বেশি পরিমাণে তোমার এখানে চার্জ উৎপন্ন হবে এবং এবং দেখো তোমার হচ্ছে এখানকার যে তোমার আলোক রশ্মিটা আছে সে তো প্রতিনিয়ত তোমার কি রিলিজ করতে থাকতেছে, সে প্রতিনিয়ত তোমার ইলেকট্রন রিলিজ করতে থাকতেছে, ফলে দেখা যাবে সে আসলে কোনোভাবেই ওই প্রান্তে যেতে পারতেছে না, সে আসলে ওই প্রান্তে যেতে বাধা পাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় স্টপিং ভোল্টেজ। অর্থাৎ ওই প্রান্তে যেতে না দেওয়ার যে তোমার ব্যাপারটা, সেটাকে বলা হয় তোমার স্টপিং ভোল্টেজ। অর্থাৎ তুমি আটকে রাখতেছো জোর করে, যাতে সে আসলে ওই প্রান্তে না যেতে পারে। ওই প্রান্তে গেলেই কিন্তু ইলেকট্রিসিটিটা ফ্লো হইতো, বা কিন্তু তুমি কি করতেছো বলতো? তুমি ভোল্টেজ বাড়ায় ফেলতেছো। আচ্ছা, এইখানকার ভোল্টেজ কিন্তু আমি বাড়িতে বলি না, এখানকার ভোল্টেজ কিন্তু আমি বাড়িতে বলি না। আমি বলছি এই যে এই তরঙ্গ দৈর্ঘ্যের যে ভোল্টেজটা আছে সেটা, তরঙ্গ মানে এই তরঙ্গটা যে ভোল্টেজটা আছে সেটা, ঠিক আছে? একটা তরঙ্গর তো একটা ভোল্টেজ থাকবে, তাই না? মানে শক্তি থাকলে তো অবশ্যই তার মধ্যে একটা ভোল্টেজ থাকবে বা তার মধ্যে একটা শক্তি থাকবে। এই শক্তিটা তুমি যত বেশি বাড়াবা, এই তরঙ্গটার শক্তি যত বেশি বাড়াবা, দেখবা শক্তির একটা একক হচ্ছে তোমার ইলেকট্রোভোল্ট। শক্তির একটা একক হচ্ছে তোমার ইলেকট্রোভোল্ট। জুলের একক এবং মানে জুলও কিন্তু শক্তির একক, বা ইলেকট্রোভোল্টও কিন্তু তোমার শক্তির একক, বা ভোল্টও কিন্তু তোমার শক্তির একক। বুঝতে পারছো? এরা কিন্তু তোমার ভাইস ভার্সা, এরা মানে সরি, এরা কিন্তু তোমার সিনোনিমের মতো, অর্থাৎ এরা কিন্তু তোমার শক্তির একক। যাই হোক, দেখো তোমার হচ্ছে যেই পরিমাণ ভোল্টেজের শক্তি দিলে আসলে তোমার হচ্ছে এই তরঙ্গ মানে তোমার ওই প্লাস আয়নগুলো ওই প্রান্তে না গিয়ে আগের প্রান্তে ফেরত আসবে, সেই পরিমাণ ভোল্টেজটাকেই বলা হয় তোমার কি বলতো? স্টপিং ভোল্টেজ, বা বাংলায় বলে নিবৃত্তি বিভব। কি বলে বলতো? নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব ভালো মতো করে খেয়াল রাখবা, বাংলায় কোশ্চেনে কিন্তু নিবৃত্তি বিভব দেওয়া থাকবে। এবং এই নিবৃত্তি বিভবের ফর্মুলাটা কি জানো? দেখো, এই নিবৃত্তি বিভবের ফর্মুলাটা হচ্ছে তোমার, দেখো বলো তো এইটা কি? এটা তোমার এক প্রকার শক্তি না? এক প্রকার শক্তি না? তার মানে এখানে নিবৃত্তি বিভবের ফর্মুলাটা কি জানো? ইভিএস। এটা কিন্তু তোমার একটা গতিশক্তি, এবং এই গতিশক্তির ফর্মুলাটা কি হবে বলতো? ইভিএস হবে। এই গতিশক্তির ফর্মুলাটা কি হবে বলতো? ইভিএস হবে। ইভিএস হবে। আমি জানি তুমি হয়তোবা তোমাদের একটু কোথাও কোথাও সমস্যা হচ্ছে, আমি জানি। আসলে এই জিনিসটা তোমাকে এভাবে একদম যে খুব সুন্দর মতো করে এক্সপ্লেন করে ফেলতে পারবো এরকম আসলে হবে না। তবে এই শক্তি পরিমাণটা আমি তোমাকে এখানে লিখে দিলাম। এই শক্তি পরিমাণটা কি হবে জানো? ইভিএস হবে। ইভিএস হবে। একটু বোঝার চেষ্টা করো, তাহলে আই গেস আর অসুবিধা হবে না। এখানে আর ইন ডিটেলস আমি পড়াইতে পারতেছি না, যার কারণে আমাকে আমাকে এখানে অনেক বেশি তোমার আসলে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। বাট আসলে এখানে কোনো কিছু করার নেই, এখানে আসলে কোনো কিছু করার নেই, ঠিক আছে? দেখো, এইখানে মূলত এইখানে ইভিএস কেন হচ্ছে জানো? কারণ ভি বিভব পার্থক্যের ইলেকট্রনকে এক বিন্দু হতে আরেক বিন্দুতে ফিরিয়ে আনতে যে কৃত কাজটা হবে সেটি হবে ইভিএস এর সমান। অর্থাৎ এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ফেরত আনতে, অর্থাৎ দেখো এই প্রান্ততে না গিয়ে সে তাকে আগের প্রান্তে ফেরত আনতে যে পরিমাণ আমাকে কাজ করতে হবে সেটি হচ্ছে আমার কি বলতো? ইভিএস। ই মানে কি? ই মানে হচ্ছে তোমার তোমার ইলেকট্রনের চার্জ। ই মানে কি? ই মানে হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ। এবং এই মানটা, এই ইভিএস এর যে মানটা আছে না, এই মানটা তোমার হচ্ছে কার সমান হবে জানো? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এর সমান হবে। হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এর সমান হবে। এবং এখান থেকে তোমার একটা পরীক্ষায় কোশ্চেন হবে, এমসিকিউ পাওয়া, বিশেষ করে যে তোমার হচ্ছে ই এর মান দেওয়া থাকবে এবং স্টপিং ভোল্টেজের মান দেওয়া থাকবে। তোমাকে বলবে যে হচ্ছে কি বের করো তো? তোমার হচ্ছে একটা ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগটা বের করো, এই ধরনের তোমাকে ম্যাথ দিবে। তো এই ফর্মুলা থেকে তুমি চাইলে গতিবেগটাকে কনভার্ট করে ফেলতে পারবা। দেখো এখান থেকে তুমি যদি ফর্ম মানে করো, ভিম্যাক্সটা বের করো, তাহলে তুমি দেখবা ভিম্যাক্সটা আসবে কি বলতো? ভিম্যাক্সটা তোমার কি আসবে? দাঁড়াও, 2 ইভি ডিভাইডেড বাই কি বলতো? এম। এই যে এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে, কারণ এই উপরেরটা মনে রাখবা, নিচেটা মনে রাখার দরকার নেই। নিচেটা তুমি নিজে থেকেই করে ফেলতে পারবা, এই জন্য উপরেরটা মনে রাখলেই হবে। উপরেরটা মনে রাখলেই হবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যে তোমার বেগটা হবে সেটা কিন্তু তোমার ইলেকট্রনের সর্বোচ্চ বেগ হবে। বেগটা কি হবে বলতো? সর্বোচ্চ বেগ হবে।
কেন হবে এই জিনিসগুলো আপাতত জানার দরকার নেই, জাস্ট দেখো তোমার থিওরিটা রিভার্স হয়েছে কিনা। সর্বোচ্চ বেগটা কি হবে, সর্বোচ্চ হবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তার মানে দেখো ফর্মুলাটা যদি একটু রিকল করি তাহলে একটু বুঝার চেষ্টা করো। ই ইকুয়ালস টু কি পড়লাম বলো তো? ইকুয়ালস টু পড়লাম ডাব্লিউ নট, যেটাকে আমরা বলি কাজ অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন, প্লাস কি পড়লাম বলো তো? প্লাস পড়লাম ই কে, তাই না? ই কে পড়লাম। আচ্ছা, এটাকে আমি ভেঙে ফেলতে পারবো, এটাকে আমি লিখতে পারবো এইচ এফ, এটাকে আমি লিখতে পারবো কি বলতো? এইচ এফ নট প্লাস ই কেটাকে লিখতে পারবো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ম্যাক্স স্কোয়ার। আবার দেখো এখান থেকে আমি বললাম যে হাফ এম ম্যাক্স স্কোয়ার, এটাকে তুমি আবার কি লিখতে পারবা বলো তো? এটাকে তুমি লিখতে পারবা ইভিএস। তার মানে তুমি এখানে লিখতে পারবা এইচ এফ ইকুয়ালস টু এইচ এফ নট প্লাস কি বলতো? ইভিএস। এই ভিএসটা মানে কি? ভিএসটা মানে হচ্ছে স্টপিং ভোল্টেজ। আর এফ নট মানে কি? এফ নট মানে হচ্ছে সূচক কম্পাঙ্ক, অর্থাৎ যে ন্যূনতম কম্পাঙ্কের আলোর রশ্মি তোমার ধাতুর উপর পড়লে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে তাকে বলা হয় সূচক কম্পাঙ্ক। ঠিক আছে, তাকে কি বলা হয় বলতো? সূচক কম্পাঙ্ক বলা হয়। এই যে ফর্মুলাগুলো পড়লা না, এই ফর্মুলাগুলো তোমাকে হেল্প করবে এবং এই ফর্মুলাগুলি তোমাকে মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে হইতে হবে। এবং এইটা তুমি যদি ইউজ করতে একবার পারো না, তাহলে আর তোমার কোথাও আটকানোর চান্স নাই। এই জিনিসটা, ফর্মুলাটা তোমার ইউজ করতে পারাটাই হচ্ছে তোমার আসলে বুদ্ধিমানের কাজ। অনেকে আসলে ইউজই করতে পারে না, যার কারণে আসলে ম্যাথগুলো করতে পারে না। সামটাইমস দেখো তোমার এখানে এইচ এফ নোটের জায়গায় তোমাকে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নটও ইউজ করতে হইতে পারে, ল্যামডা নটও ইউজ করতে হইতে পারে। আবার দেখো এখানে তুমি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডাও ইউজ করতে হইতে পারে। এগুলো তো তোমার ফর্মুলা, এগুলো তো তোমার কনভার্সন, এগুলো তো আসলে তোমাকে ওভাবে গিলিয়ে গিলিয়ে দেওয়া যায় না, এগুলো আসলে তোমাকে কনভার্ট করে নিতে হয়। এই ধরনের ফর্মুলাগুলো তোমাকে কনভার্ট করে নিতে হয়। এখানে তোমার কোশ্চেনের প্রয়োজনীয়তা অনুসারে তুমি মানে এই ফর্মুলাগুলোকে কনভার্ট করে ফেলবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো তোমাকে আমি যাবতীয় যতগুলো ফর্মুলা দরকার বা যে সকল কনসেপ্ট দরকার আমি সবগুলোই তোমাকে দেখাই দিছি। এখানে আর আলাদা করে কোনো কিছু দেখার দরকার নাই, এন্ড আলাদা করে এই চ্যাপ্টারটা তোমাকে পড়ার দরকার নাই। তুমি রিভাইজ করছো, আমি যা পড়াইছি এতটুকু পড়লেই এনাফ। এবং এতটুকু পড়ার পর এখন তোমার কাজ হবে কি জানো? এখন তোমার কাজ হবে তোমার সিকিউটা সলভ করা। তুমি যদি সিকিউটা খুব ভালো মতো করে সলভ করতে পারো তাহলে বুঝতে পারবা যে এই চ্যাপ্টারের মধ্যে আর আমি কোনো কিছু মানে কোনো থিওরি বাকি রাখি নাই। তুমি যত বেশি সিকিউ প্র্যাকটিস করবা, যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, তত তুমি সামনের দিনে আগাইতে পারবা। দেখো আমি এখানে তোমাকে ম্যাথ বুঝাই নাই, এখানে আমি তোমাকে থিওরি বুঝাইছি। তাহলে ম্যাথটা তোমাকে নিজে থেকেই করতে হবে। ম্যাথটা তুমি নিজে থেকে করো। আমি যদি কখনো ক্লাস দেই ম্যাথের উপর তাহলে তো পেয়েই গেলা, বাট আমি যেহেতু তোমার ওয়ান শট ক্লাসগুলো মেক করতেছি আপাতত তো আমি দিতে পারতেছি না। এই জন্য বেস্ট হয় তুমি নিজে থেকে আগে করে ফেলো, তুমি নিজে থেকে ম্যাথগুলো করে ফেলো এবং তুমি চেষ্টা করবা 24 থেকে 21 সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো হয়েছে সেই বোর্ড কোশ্চেনগুলো কভার করতে, বোর্ড কোশ্চেনগুলো কভার করতে। কথা বুঝছো? কথা বুঝছো? অ্যান্ড লাস্টলি আমি শক্তির কিছু কনভার্সন নিয়ে কথাবার্তা বলবো। শক্তি, যেরকম দেখো তোমাকে যদি ইলেকট্রো ভোল্ট বলে তাহলে তুমি কি করবা জানো? ইলেকট্রো ভোল্ট থেকে তুমি যদি জুলে কনভার্ট করতে চাও তাহলে কি করবা? মনে করো বললাম 1 ইলেকট্রো ভোল্ট, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ এত জুল, এত জুল। বুঝতে পারছো? মানে হচ্ছে তোমাকে যদি কখন ইলেকট্রো ভোল্ট বলে অর্থাৎ 5 ইলেকট্রো ভোল্ট, তাহলে তুমি কি করবা জানো? 5 এর সাথে 1.6 ইন্টু 10⁻⁹ করে দিলে অর্থাৎ ইলেকট্রনের চার্জটা দ্বারা গুণ করলে এটা তোমার জুল হয়ে যাবে। এটা তোমার কি হয়ে যাবে বলতো? এটা তোমার জুল হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আবার তুমি যদি এটাকে ভাগ করো, এটাকে যদি ভাগ করো 1.6 ইন্টু 10⁻⁹ দ্বারা, তাহলে এটা তোমার ইলেকট্রোভোল্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ইলেকট্রোভোল্ট হয়ে যাবে। অর্থাৎ ভাগ করলে ইলেকট্রোভোল্ট, গুণ করলে জুল, ভাগ করলে ইলেকট্রোভোল্ট, গুণ করলে জুল। এই জিনিসগুলো তোমার কাজে আসবে। এবং দেখো আমস্ট্রং, এক আমস্ট্রং মানে হচ্ছে তোমার 10⁻⁻10 এত মিটার। ঠিক আছে, এত মিটার। ঠিক আছে, এই যে ব্যাপার, এই মানে এই যে কনভার্সন গুলো আছে এগুলো একটু দেখে ফেলবা। তবে ইলেকট্রোভোল্ট থেকে জুলে যেতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। ইলেকট্রোভোল্ট কে মানে হচ্ছে এখানে তোমার ই আছে না, ই মানে কি? ইলেকট্রনের চার্জ। তুমি যদি কোনো ইলেকট্রোভোল্টকে তার ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করো তাহলে সেটা জুলে কনভার্ট হয়ে যাবে। আর যদি তুমি জুল দ্বারা ভাগ করো কোনো একটা চার্জ মানে কোনো একটা জুলকে, কোনো একটা জুলকে তুমি যদি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করো তাহলে সেটা ইলেকট্রোভোল্টে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক। কথা বুঝতে পারছো? যদি এটা নিয়ে সমস্যা হয় তোমরা একটু ম্যাথগুলো দেখবা তাহলে বুঝতে পারবা। আর বোর্ড প্রশ্ন নিয়ে যে কথাটা বললাম, যে বোর্ড প্রশ্নগুলো যখন সলভ করবা তুমি দেখবা অনেকগুলো প্রশ্ন তুমি পারতেছো না। যে প্রশ্নগুলো তুমি পারবা না ওই প্রশ্নগুলো তুমি অ্যান্সার সহকারে ভালো মতো করে মেমোরাইজ করবা। মেমোরাইজ করা বলতে মুখস্থ করো না, মেমোরাইজ করা বলতে ম্যাথটা কিভাবে করছে, অ্যাপ্রোচগুলো কিভাবে নিছে। যেহেতু আমি তোমাকে ম্যাথ দেখাতে পারলাম না সেহেতু তোমাকে নিজে থেকেই করতে হবে। তো তুমি আগে দেখবে অ্যাপ্রোচগুলো কিভাবে নেওয়া হচ্ছে। অ্যাপ্রোচগুলো বুঝতে পারলে আর অসুবিধা হবে না। অ্যাপ্রোচগুলো বুঝার পর তারপরে ওই টাইপের বাকি ম্যাথগুলো যেন তুমি করতে পারো, এই জিনিসটা জাস্ট এনশিওর করবা, তাহলেই হবে। নিজে থেকে প্র্যাকটিস করো। এই 24 থেকে 21 আসা যে বোর্ড প্রশ্নগুলো আছে সবগুলো প্র্যাকটিস করো। হোপফুলি আমি তোমাকে বলতে পারি তুমি আর আটকাবা না।
তুমি আর কোথাও আটকাবা না। এন্ড আশা করা যায় তুমি একটা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। বুঝতে পারছো আমি কি বললাম? আর যদি তোমার কোনো গাইডলাইন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে রিচ করতে ভুলবা না, আমাকে নক করবা, কোনো অসুবিধা নাই। এন্ড হচ্ছে তোমরা আমার ফেসবুক আইডি তো জানোই, আমি তারপরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এন্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এন্ড আমার সাথে থাকবা। আমি নেক্সট ডে কোন ভিডিও তোমাদের দরকার হবে, কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, বা তুমি কি ম্যাথ রিলেটেড চ্যাপ্টার চাচ্ছ, বা হচ্ছে ধরো সিকিউ গুলো যাতে অ্যান্সার করে আসতে পারো এইভাবে আমি তোমাকে ম্যাথ গুলো করাই দিব, বাকি বা বোর্ড কোশ্চেন গুলো সলভ করাই দিব। তোমরা আসলে কি চাও সেটা আমাদেরকে একটু বলবা, বা আমাকে বলবা, ব্যক্তিগতভাবে বলতে পারো, অথবা আমাকে ইনবক্সও করতে পারো, অথবা কমেন্টও করতে পারো। আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ও, আমার পরিচয়টা একটু দিয়ে রাখি, আমি হচ্ছে তোমার রাগিব। আমি তোমার রাগিব, রাগিব ভাইয়া। আমি হচ্ছে তোমার কুয়েটের আইইএম ডিপার্টমেন্টে আছি, এবং আমি সাস্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমার ছিল কয়েকদিন আগে, আমি সেটা ছেড়ে কুয়েটে আসছি। এবং আমার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছিল, আমার ডিপার্টমেন্ট। এবং আমার বিএমইউ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আমি পেয়েছিলাম নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, এনএওই। অ্যান্ড লাস্টলি আমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটি, এএইউ, এখানে আমি পেয়েছিলাম তোমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই কয়েকটা বললেই হবে, আর আর অতগুলো লাগবে না, and আরো অনেকগুলো আছে। যাই হোক, তো তুমি বুঝতে পারতেছো আমি বর্তমানে কুয়েটে অধ্যয়নরত আছি। অ্যান্ড হচ্ছে আমার আমার এইচএসসি 94.33%। অ্যান্ড আমার এইচএসসি যে কলেজ ছিল, এই কলেজে আমি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ছি, ফুল ফ্রি স্কলারশিপ। অ্যান্ড লাস্টলি আমার এসএসসির মার্ক ছিল আমার 98%। ওকে, এই তো, এটা হচ্ছে আমার পুরো বায়োডাটা। এখানে আমার সবকিছু দেয়া আছে, অ্যান্ড হোপফুলি তোমরা বুঝতে পারছো। সো আরো যদি জানতে ইচ্ছা করে, আমার ফেসবুক আইডির যে তোমার ইয়াটা আছে, ফেসবুক আইডির ভিতরে দেখবা, আমার আইডির বায়োতে গেলেই তোমরা দেখতে পারবে, সেখানে হচ্ছে আমি খুব সুন্দর মতো করে একটা লিঙ্ক দিয়ে রাখছি আমার প্রোফাইলের, সেটা দেখে ফেলতে পারো, অথবা হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটাও তুমি চেক আউট করতে পারো, তাহলে আমার সম্পর্কে খুব ভালো মতো করে জানতে পারবা। অ্যান্ড তোমাদেরকে নিয়ে আমার হচ্ছে, যারা তোমরা এই মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট দেখতেছো, মানে যারা এইচএসসি 25, তারা যারা এই ভিডিওটা দেখলা, তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমাদের জন্য আমি একটা মানে গাইডলাইন কোর্স লঞ্চ করার চেষ্টা করতেছি বা করছি। সেইখানে আমি মাত্র 101জনকে নিব। সুতরাং তোমরা যারা ভর্তি হতে চাও আমাকে অবশ্যই নক করবা। অ্যান্ড তোমাদের ওখানে একদম আপ টু ডেট তোমাদেরকে যা যা দরকার একটা অ্যাডমিশন টেস্টের জন্য সবকিছু তোমাদেরকে রেডি করে দেওয়া হবে, লাইক খুবই ইজিলি। এবং এই সম্পর্কে তোমার বিস্তারিত এই চ্যানেলের ভিডিওতেই পেয়ে যাবা, আমি তোমাকে ভিডিওটাও দিয়ে দিব, জাস্ট একটু ফলো করবা অ্যান্ড ভিডিওটা একটু খুঁজে দেখে ফেলবা, তাহলে তোমার এই সম্পর্কে ধারণাটা চলে আসবে। সো অল দ্য বেস্ট তোমাদের জন্য। নেক্সট কোন চ্যাপ্টার চাচ্ছ সেটা আমাকে জানাবা, অ্যান্ড হোপফুলি তোমরা যে এই ক্লাসটা বুঝতে পারছো। সো দ্য এন্ড, ঠিক আছে? তোমরা ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।